আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আজকে মূলত আমরা এসএসসি 22 ব্যাচের জন্য, এসএসসি 22 ব্যাচ কিন্তু অলরেডি এইচএসসি 24 হয়ে গেছে, হয়তো কলেজে ক্লাস স্টার্ট হয় নাই, অনেকেই কাঙ্ক্ষিত কলেজ পেয়ে গেছেন বা অনেকেই হচ্ছে কলেজ এখনো পর্যন্ত পান নাই। তো যাই হোক, পড়াশোনা তো আর থেমে থাকবে না, পড়াশোনা তার গতিতে চলতে থাকবে এবং এইচএসসি 24 ব্যাচের জন্য কিন্তু সময় অনেকটা কম থাকবে, ঠিক আছে? যার কারণে আপনাদের এখন থেকেই পড়াশোনার প্রতি সিরিয়াস হওয়াটা প্রয়োজনীয়। তো আমরা মূলত আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন পর্ব 5-এ রয়েছি। তো আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটি একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। সিয়াম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এরিন ওয়ালাইকুম আসসালাম। রমজান আলী আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আফিফা পারভিন, আচ্ছা। আরাফাত ওয়ালাইকুম আসসালাম। কে কোন শহর থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আইনুদ্দিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আইনুদ্দিন আমাদেরকে অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, গুড টু নো দ্যাট। আচ্ছা, ওকে, ফাইন। মেহেদি হাসান মুরাদ লালমনিরহাট থেকে জয়েন হয়ে গেছে আমাদের সাথে। আফিফা পারভিন ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার এরিন, আচ্ছা, রুবাইদা দেলোয়ার এরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন হয়ে গেছে আমাদের সাথে, ওকে ফাইন। শাওলিন সুলতানা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুবাশির, আচ্ছা, ওকে। আচ্ছা, জিম পপি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রমজান আলী রাজশাহী থেকে জয়েন হয়ে গেছে, আমের শহর রাজশাহী থেকে। আচ্ছা, সায়েদা শামিমা ওয়ালাইকুম আসসালাম। সাদমান খান কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, লামিসা ইসলামিবা ঢাকা থেকে। আসিফা কিশোরগঞ্জ থেকে জয়েন হয়ে গেছে। আলিফলাম চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা, আমরা আমাদের কলেজের নামগুলো একটু কমেন্টে লিখে দিব, কলেজের নামগুলো, কে কোন কলেজে আমরা ভর্তি হব অ্যাকচুয়ালি, বা আমরা পছন্দের কলেজ পেয়েছি কিনা এটা আমরা একটু দেখতে চাই, ফিডব্যাকটা। আমরা আমাদের কলেজের নামগুলো একটু কমেন্টে লিখে দিব। তার আগে আমি লাইভটা একটু প্রিন্ট করে দিই। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবেন লাইভে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, লামিসা ইসলাম ইবা বিএফ শাহিন কলেজ থেকে। শিমুল পাবনা কলেজ পাবনা থেকে। আবিদা রহমান আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, সাদনান কিশোরগঞ্জের কোন কলেজ থেকে? আচ্ছা, ওকে। এরিন শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে, ওকে ফাইন। আচ্ছা, তামিম ঢাকা কমার্স কলেজ থেকে। রমজান আলী রোহনপুর ইউসুফ আলী কলেজ রাজশাহী থেকে। মেহজাবিন সারা আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিংদী থেকে। সায়েদা শামিমা রাজগুত্তরা মডেল কলেজ থেকে। আচ্ছা, ফরিদুর রেজা ফুয়াদ দিনাজপুর সরকারি কলেজ থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, গুড টু নো দ্যাট, ওকে ফাইন। আচ্ছা, অর্পণ মণ্ডল খুলনা থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, ওকে। আসিফ সরকারি কলেজ ফেনী থেকে, ওকে ফাইন। আচ্ছা, আরেক আসিফ এখানে আছে, সে কোনো কলেজ থেকে জয়েন হয় নাই আমাদের সাথে। আচ্ছা, সরকারি গুরুদয়াল কলেজ থেকে জয়েন হয়ে গেছে। পৃথা পুলিশ লাইন্স কলেজ থেকে রংপুরের। আচ্ছা, মোহনা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ড্যামরা থেকে। ফরিদুর রেজা ফুয়াদ দিনাজপুর সরকারি কলেজ থেকে। আচ্ছা, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর থেকে একজন জয়েন হয়ে গেছে। আবিদা রহমান ময়মনসিংহ থেকে। আচ্ছা, আমার কলেজ ছিল হচ্ছে ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমার কলেজ ছিল ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিপিএসসিএম ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ। আচ্ছা, হুসাইন কবির বিএফ শাহিন কলেজ, ওকে ফাইন। আচ্ছা, জুলিয়া এনান মুন্সি আব্দুর রৌফ কলেজ, ওকে ফাইন। আচ্ছা, নাফিজ আসসালামু আলাইকুম ভাই, অ্যাপসে পিডিএফ নাই। আচ্ছা, নাফিজ ভাই অ্যাপসে পিডিএফ নাই, একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, এরিন আপনার দাগানো পড়া লেকচার পড়লে সিকিউ চলবে কিনা? অবশ্যই চলবে, চলবে না দৌড়াবে। শান্ত বণিক সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল থেকে। আচ্ছা, আলবি বস জামালপুর থেকে। শাহিদা পারভিন কুষ্টিয়া থেকে। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিব লাইভে, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু লাইভে মেনশন দিয়ে দিব। আপনাদের যেই সকল ফ্রেন্ডরা এই কোর্সে এনরোলড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দিবেন। আর আরেকটা ব্যাপার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এটা, আপনারা এসএসসি দিয়েছেন 2022 সালে, তাই না? এসএসসি 2022, এইচএসসি 2024। তো কলেজে যাওয়ার পর খুব কম সময়ের ব্যবধানে আপনাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়ে যাবে। খুবই কম সময়ের ব্যবধানে আপনাদের কি ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়ে যাবে। তো এই ইয়ার চেঞ্জ এখনো পর্যন্ত আপনাদের কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হবে কি না এই ধরনের কোনো কথা আমরা অ্যাকচুয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয় না, অ্যাকচুয়ালি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা
এখন এই পর্যন্ত কোনো আপডেট বা ফিডব্যাক কিছুই পাই নাই। তো যার কারণে কিন্তু আপনাদেরকে একদম ফুল বইটাই কিন্তু পড়তে হবে। তো যার কারণে সিলেবাস কিন্তু অনেক বেশি, সময় কিন্তু কম। সিলেবাস বেশি, সময় কিন্তু কম, যার কারণে এখন থেকেই পড়াশোনাতে সিরিয়াস হওয়াটা জরুরি। এখন থেকেই পড়াশোনাতে সিরিয়াস হওয়াটা জরুরি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা, যে এই যে আপনারা সিরিয়াস হচ্ছেন পড়াশোনায়, লেটস গ্রো টুগেদার, বন্ধু বান্ধবকে নিয়ে সিরিয়াস হওয়াটা জরুরি, ঠিক আছে? তো এখনো পর্যন্ত আপনার যে সকল ফ্রেন্ডরা কোর্সে এনরোলড নাই বা অনলাইনে কোথায় পড়বে এটা নিয়ে চিন্তিত, আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো হোপফুলি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ক্লাস যদি ভালো না লাগে, তাহলে তো ফিডব্যাক ফর্ম আছে, সেই ফিডব্যাক ফর্মে আপনারা জানাতে পারেন আপনাদের ফিডব্যাক, এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও জানাতে পারেন এই কোর্সের ব্যাপারে, যাতে তারা এনরোল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখতেছি অদিতি মুন্সিগঞ্জ থেকে, আচ্ছা, সাদনান খান হচ্ছে ওয়ালি নেওয়াজ খান কলেজ কিশোরগঞ্জ থেকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, অলরেডি 157 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আমরা মূলত 5 থেকে 6 মিনিট আগে লাইভে চলে এসেছি, যাতে আমরা হচ্ছে ঠিক সময় একদম কারেক্ট 8টায় ক্লাসটা স্টার্ট করতে পারি। এই কারণে আমরা 5 থেকে 6 মিনিট আগেই লাইভে চলে এসেছি, ঠিক আছে? আচ্ছা, কিছু কলেজে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এক্সাম একসাথে হয়, তখন কি হবে? আচ্ছা, হোপফুলি এটা নিয়ে আমরা চিন্তা করব। সেকেন্ড পার্টের জন্য ক্র্যাশ কোর্স, আলাদা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করার ব্যাপারটা, এটা হোপফুলি চিন্তা করা হবে আমাদের 10 মিনিট স্কুল থেকে। আচ্ছা, নাহিদ হাসান জয় সরকারি জনতা কলেজ পটুয়াখালী থেকে, ওকে, গুড টু নো দ্যাট। আচ্ছা, আরাফাত খান ময়মনসিংহ থেকে, আচ্ছা, আমার হোমটাউনও কিন্তু ময়মনসিংহ, ঠিক আছে? আমার হোমটাউনও কিন্তু ময়মনসিংহ, ঠিক আছে? আমার হোমটাউনও ময়মনসিংহের গফরগাঁও, ঠিক আছে? ময়মনসিংহের গফরগাঁও। আমার কলেজ ছিল হচ্ছে সিপিএসসিএম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আশরাফুল নরসিংদী থেকে হচ্ছে জয়েন দিয়ে দিছে। আচ্ছা, ওয়ালিদ, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? আচ্ছা, আমি বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী গাজীপুরে অধ্যয়নরত, এমবিবিএস 3য় বর্ষে, ঠিক আছে? আচ্ছা, স্নেহা ময়মনসিংহ সরকারি কলেজ থেকে, আদ্রিতা ফ্রিনমিম বরিশাল থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, অলরেডি আমাদের লাইভে 171 জন হয়ে গেছে, দ্যাটস গুড টু নো। আচ্ছা, 8টা বাজলে আমরা একদম ক্লাসটা স্টার্ট করে দিব, 8টা 1 বাজে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমার মনে হয় এখন স্টার্ট করতে পারি আমাদের আজকের যে টপিক সেই টপিক দিয়ে স্টার্ট করি। তো ব্যাপারটা হচ্ছে এটা, আপনারা যে কাজটা করেন, ফ্রেন্ডদেরকে একটু ঝটপট মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে একটু ঝটপট মেনশন দিয়ে দেন, আমরা 10 সেকেন্ড টাইম দিলাম, এই 10 সেকেন্ডে সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আই থিঙ্ক দিটস গুড টু গো, আমরা এখন চলে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, আজকেও সারপ্রাইজ দিব। আচ্ছা, ওকে, দেখা যাবে। আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ আজকে শুরুতেই দিচ্ছি। এই যে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি, অনেকেই মনে করেন যে হচ্ছে শুধু বায়োলজি পড়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হবে না। মেডিকেলের প্রশ্ন কি থেকে আসে? মেডিকেলে বায়োলজিতে হচ্ছে 30 নাম্বার। বায়োলজিতে কত নাম্বার? বায়োলজিতে হচ্ছে 30 নাম্বার। মেডিকেলে কেমিস্ট্রিতে কত নাম্বার বলেন তো? কেমিস্ট্রিতে কত নাম্বার দেখি, আপনারা বলতে পারেন কিনা? কেমিস্ট্রিতে কত নাম্বার? তারপর মেডিকেলে ফিজিক্সে কত নাম্বার? ফিজিক্সে হচ্ছে 20 নাম্বার। ফিজিক্সে কত নাম্বার? 20 নাম্বার, ঠিক আছে? তারপরে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজে হচ্ছে 10 নাম্বার। তারপর ইংরেজিতে কত নাম্বার? ইংরেজিতে হচ্ছে 15 নাম্বার। ইংরেজিতে কত নাম্বার? 15 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই যে 10 আর 15 25, কেমিস্ট্রিতে হচ্ছে 25, এই 25 এবং 25 50, ঠিক আছে? আর ফিজিক্সে হচ্ছে 20, 50 আর 20 কত? 70। আর বোটানিতে বায়োলজিতে 30, এই হচ্ছে 70 আর 30 100। এই যে 100 নাম্বার, এই 100 নাম্বারের পরীক্ষা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। এই 100 নাম্বারের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়, আর 200 মার্ক থাকে হচ্ছে জিপিএ থেকে। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আপনাদের এসএসসি পরীক্ষা শেষ, রেজাল্ট হয়ে গেছে, জিপিএ 5 হোপফুলি অনেকে পেয়ে গেছেন,
আর এইচএসসিতে এখন একটা জিপিএ 5 অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। তো আমরা মেইনলি শুধু বায়োলজি পড়লেই মেডিকেলে চান্স হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের কিন্তু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন তথ্যাবলী, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ইংরেজি, আমাদেরকে ইংরেজিগুলো জানতে হবে, ভয়েস, ন্যারেশন, টেন্স, সিনোনিম, এন্টোনিম, পার্টস অফ পিস, ট্রান্সলেশন, প্রবাদ, তারপর স্পেলিং, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো হচ্ছে আমাদের ইংরেজির জন্য জানতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি তো আমাদের টেক্সট বুক পড়তে হবে, বায়োলজিও টেক্সট বুক পড়তে হবে, টেক্সট বুক থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, টেক্সট বুক থেকেই প্রশ্ন আসবে। বোর্ডটা ব্লার দেখাচ্ছে, আচ্ছা, দিগন্তর কাছে বোর্ডটা ব্লার দেখাচ্ছে। শুধু কি দিগন্তর কাছেই বোর্ড ব্লার রাখতেছে, নাকি সবার কাছেই মানে বোর্ডটা ব্লার রাখতেছে? আমাকে একটু জানায়েন তো, বোর্ড কি দিগন্তর কাছেই ব্লার রাখতেছে নাকি সবার কাছেই ব্লার রাখতেছে? আমাকে একটু আপডেট দিয়ে না। আচ্ছা আচ্ছা, তাসনিয়া রহমান রুবাস, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, বোর্ডটা কি ক্লিয়ার এখন নাকি এখনো ব্লার দেখাচ্ছে? স্যার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, বিএম শিমুল, ব্যাকগ্রাউন্ডটা নাকি ক্লিয়ার না, একটু ব্লার বোর্ডটা, একটু খেয়াল করতে। আসিফ, আচ্ছা, আমরা একটা কোষ, আদর্শ উদ্ভিদ কোষের গঠন এবং কোষের যে বেসিক কনসেপ্ট পড়ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে, 19-20 সালে ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 13-14 সালে প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, 3 স্টার। কোষ প্রাচীর থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে, 20 সালে, ডেন্টালে 18 সালে প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কোষ ঝিল্লি থেকে অনেক আগে আসছিল, মেডিকেলে 11-12 সালে প্রশ্ন আসছিল। তার মানে আজ থেকে 10 কত এটা 2023 সাল আর 2011 সাল, মানে আজ থেকে 12 বছর আগে আসছিল, ঠিক আছে। আচ্ছা, তো রাইবোজোম থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে 18-19 সালে, 11-12 সালে। গোলগি বডি থেকেও রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে 20-21 সালে, 13-14 সালে। তো আমরা দেখলাম যে এই টপিক থেকে এইবারগুলো প্রশ্ন আসছে মেডিকেলে। তার মানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়তেছি, যেগুলো ইম্পর্টেন্ট না এইগুলো আমরা পড়তেছি না কিন্তু তেমন একটা। আচ্ছা, লাইসোজোম আমরা পড়ছি, লাইসোজোম থেকে 2009-10 সালে আসছে। মাইটোকন্ড্রিয়া আজকে আমরা পড়বো। দেখেন, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা জায়গা থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। তার মানে এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই দুইটা টপিক মিললে আজকে আমরা পড়বো, ঠিক আছে। দুইটা টপিক আজকে আমরা পড়বো। গত ক্লাসে আমরা এই যে জিনিসগুলো, এগুলো আমরা যেদিন পড়বো ওই দিন কথা বলবো। এই যে ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, প্রতিলিপন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ঠিক আছে, এইগুলা থেকে কতটুকু প্রশ্ন ইম্পর্টেন্ট, কি পড়তে হবে, এগুলো আমরা যেদিন পড়বো সেই দিন আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা পড়া স্টার্ট করবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে। কি দিয়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে। আমরা যে কাজটা করব, আচ্ছা, বা এখানে তো অনেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে না দিলে না দিবে, বাট একাডেমিকের জন্য তো পড়তে হবে। আমি তো একাডেমিকের জন্য পড়াচ্ছি, অসুবিধা তো নাই। আপনাদেরকে বললেও সমস্যা, না বললেও সমস্যা। আগে ওই দিন একজন বলতেছে মেডিকেল অ্যাডমিশনে কোনগুলো আসবে, এইগুলো তো বলে দেন নাই। আমি বলে দিছি ক্লাসে, তারপরেও কমেন্টে লেখছে বলে দেন নাই। আচ্ছা, আমি কিন্তু বলে দিছি ক্লাসে, আজকে বলে দিতেছি, এখন বলতেছে অনেকেই তো মেডিকেল অ্যাডমিশন দিবে না। তাহলে আমি কি করবো? হোয়াট শুড আই ডু? আমার এভাবে বেশি দাঁড়ায় থাকা উচিত? ওই পাকিস্তানের একটা ক্রিকেট ম্যাচের দিন একজন ভদ্রলোক এভাবে দাঁড়ায় ছিলেন, এভাবে পোজ দিয়ে দাঁড়ায় থাকা উচিত আসলে। আচ্ছা, দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা মেইন বই থেকে দাগায় নিব, ঠিক আছে। আমরা একটু দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডো শব্দের মানে কি? এন্ডো শব্দের মানে হচ্ছে ভিতরে। এন্ডো শব্দের মানে হচ্ছে ভেতরে। প্লাজমিক শব্দটা আসছে প্লাজম থেকে। প্লাজম মানে কি? প্লাজম মানে হচ্ছে তরল বা ফ্লুইড, তাহলে ভেতরের তরলে, ঠিক আছে। রেটিকুলাম, ঠিক আছে। রেটিকুলাম মানে কি? রেটিকুলাম মানে হচ্ছে জালিকা। তাহলে ভেতরের তরলের জালিকা। দেখেন, ব্যাপারটা হচ্ছে এটা। ধরলাম আমরা এটা একটা কোষ বা সেল। এই কোষ বা সেলের ভিতরের যে তরল আছে, ভিতরের যে তরলটা আছে, আর এখানে কি আছে? এখানে তো নিউক্লিয়াস আছে। এই ভেতরের তরলের মধ্যে যে জালিকাটা আছে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, আমি অন্য কালার নিচ্ছি। ভিতরের তরলে যে জালিকাটা আছে, সেই জালিকাটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আগের দিন পড়াইছি আপনাদের। তো এখান থেকে কি আঁকাবেন? এই যে পোর্টার ও তার সঙ্গী আবিষ্কার করেন, শুধু এটা আঁকাবেন। পোর্টার ও তার সঙ্গী এটা আবিষ্কার করেন। এটা অনেক আগে
দেখেন সব আবিষ্কারক সব নাম আপনার পড়তে হবে না, ঠিক আছে? সব আবিষ্কারক সবার নাম আপনার পড়তে হবে না, শুধু আমি যে কয়েকটা বলি কয়েকটা পড়েন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কার কে করছে? পোর্টার করছে। বিজ্ঞানী কে করছে? পোর্টার করছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোন জায়গাতে হয়? আগে বইয়ের মধ্যে আঁকায় আনেন, আগে বইয়ের মধ্যে আঁকায় আনেন, আমি হাইলাইট করে দিচ্ছি। আগে বইয়ের মধ্যে আঁকায় আনেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি, ঠিক আছে? আবুল হাসান স্যারের বইটা থেকে আমি বলতেছি, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে আঁকায় আনেন, ঠিক আছে? সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি, কোর ঝিল্লি হতে, সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি, কোর ঝিল্লি হতে, ঠিক আছে? আমি হাইলাইট করে দিচ্ছি, বইয়ের মধ্যে আঁকায় নেন, ঠিক আছে? আগের ক্লাসে এটা পড়াইছি। বিস্তৃতি, অধিকাংশ ইউক্যারিওটিক কোষে, বেশি থাকে যকৃৎ কোষে, অগ্নাশয় অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। অন্তঃক্ষরা গ্রন্থির কোষের নিচে, অন্তঃক্ষরা গ্রন্থির কোষের নিচে লেখেন এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন। অন্তঃক্ষরা ইংরেজি মানে হচ্ছে এন্ডোক্রাইন, অন্তঃক্ষরা ইংরেজি মানে হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন, ঠিক আছে? আচ্ছা, অন্তঃক্ষরা ইংরেজি হচ্ছে এন্ডোক্রাইন। তারপরে প্রকার, দুই প্রকার, দুই প্রকার, মসৃণ অমসৃণ, মসৃণ অমসৃণ, ঠিক আছে? রাইবোজোম থাকলে, রাইবোজোম থাকলে তা অমসৃণ বা দানাদার, অমসৃণ বা দানাদার, ঠিক আছে? অমসৃণ দানাদার, অমসৃণ দানাদার। যেটুকু বলতেছি হচ্ছে হ্যাঁ এইটুকু, এইটুকু আমি আগের ক্লাসে পড়াই দিছি, আজকে বইয়ের মধ্যে হাইলাইট করে দিলাম। আচ্ছা, বইয়ের মধ্যে হাইলাইট করে দিলাম, এগুলো এইটুকু আগে আঁকায় নিন, তারপর আমি পড়াই দিচ্ছি। আগে আঁকায় নিন এইটুকু, তারপর পড়াই দিচ্ছি। রাইবোজোম না থাকলে তা মসৃণ অদানাদার, লিপিড ও হরমোন সংশ্লেষণ, এইটুকু আঁকায় নিন। আমি এইটুকু আপনাকে পড়াই দিচ্ছি। আর কত নাম্বার পেজ একটু বলেন খাদিজা খান? পেজ তো আমার কাছে তো এই মুহূর্তে সামনে বইটা নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুঁজে বের করেন, খুঁজে বের করে সেখানে চলে যান, খুঁজে বের করে চলে যান। আমি 10 সেকেন্ড টাইম দিতেছি, আপনারা স্ক্রিনশট নেন, আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। 10 সেকেন্ড টাইম দিচ্ছি আপনাদের, স্ক্রিনশট নেন, নয়তো আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, 0। হ্যাঁ, আমি ঢাকা গাজীপুর আসা যাওয়া করে ক্লাস নিই। ওকে ডান, ওকে ডান, অনেকেই আঁকায় ফেলছে, ওকে ফাইন। এরপর এখানে আঁকান, আমি আগে আঁকায় দিচ্ছি তারপর পড়ায় দিব, আঁকায় দিচ্ছি তারপর পড়ায় দিব, ঠিক আছে? ভৌত গঠন, ভৌত গঠন তিন প্রকার, তিন প্রকার, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, ঠিক আছে? সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। এখান থেকে ভিতরে যেটুকু দাগাবেন শাখাবিহীন লম্বা চৌবাচ্চার মতো, ঠিক আছে? অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। বেসিকল বর্তুলাকার ফুসকার মতো, নালিকার মতো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এটুকু আঁকায় নেন, ঠিক আছে? আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন, তারপর আমি বুঝাই দিচ্ছি, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেখেন একটা জিনিস মনে রাখেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে রাখার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে সিবিট। সেই টেকনিকটা কি? সিবিট, সিবিট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআর মনে রাখার টেকনিক কি? সিবিট। এই যে সি, এই সি থেকে হচ্ছে সিস্টার্নি, এই সি থেকে কি? এই সি থেকে হচ্ছে সিস্টার্নি। এই যে ব, ব থেকে হচ্ছে ভেসিকল, ব থেকে হচ্ছে ভেসিকল, ব থেকে কি? ব থেকে হচ্ছে ভেসিকল, ভেসিকল, ভেসিকল। এই যে ট, ট থেকে হচ্ছে টিউবিউল, ট থেকে হচ্ছে টিউবিউল, ট থেকে কি? ট থেকে হচ্ছে টিউবিউল, ট থেকে কি? ট থেকে হচ্ছে টিউবিউল, ট থেকে কি? ট থেকে হচ্ছে টিউবিউল, ঠিক আছে? ট থেকে হচ্ছে টিউবিউল। আর গোলগি বডি মনে রাখার টেকনিকটা কি? গোলগি বডি মনে রাখার টেকনিকটা হচ্ছে শাবাব। গোলগি বডি মনে রাখার টেকনিকটা হচ্ছে শাবাব, গোলগি বডি, শাবাব, ঠিক আছে? শাবাব, শাবাব দিয়ে কি মনে রাখবেন? এই শ থেকে হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নি। এই ব থেকে হচ্ছে ভেসিকল, এই ব থেকে হচ্ছে ভেকিউল, এই ব থেকে হচ্ছে ভেকিউল, ঠিক আছে? এই দুইটা যাতে কনফিউশন না হয়, এই দুইটা যাতে কনফিউশন না হয়, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা যাতে কনফিউশন না হয় আঁকায় নেন, তারপর আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বইয়ের মধ্যে আগে আঁকান, তারপর আমি পড়াই দিব, অসুবিধা নেই। রাসায়নিক গঠন, প্রোটিন 60 থেকে 70 ভাগ, প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়, প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়, ঠিক আছে? এনজাইমগুলোর নামগুলো লাল কলম দিয়ে ব্র্যাকেট দিয়ে নেন, লাল কলম দিয়ে ব্র্যাকেট দিয়ে নেন। বইয়ের মধ্যে আঁকান, তারপরে বুঝাই দিব।
মাইক্রোসোমটা গোল করেন ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ। ঠিক আছে, আগে গোল করেন, তারপর আমি আঁকাই দিচ্ছি। দেখেন এই যে এখানে ছবি দেওয়া আছে, এই যে এখানে ছবি দেওয়া আছে, তো ছবিটা যদি আমি আমার মতো এঁকে আপনাকে পড়াই, আমি যদি ছবিটা আমার মতো এঁকে আমি আপনাকে পড়াই, আমার মতো এঁকে আপনাকে পড়াই আমি, দেখেন এখানে দেখেন, ধরে নিলাম এটা একটা সেল বা কোষ, এটা একটা সেল বা কোষ, এটা একটা সেল বা কোষ। তো এই কোষের মাঝখানে এই যে এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের সাথে আমরা ধরে নিলাম যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা জাস্ট জুম করলাম, কি করলাম, জুম করলাম। জুম করলে আমরা দেখব এইখানে ধরেন, এই যে ধরেন এই যে এরকম এরকম একটা অংশ ধরেন এখানে আছে, এরকম একটা অংশ ধরেন এখানে আছে, ঠিক আছে, অংশ ধরেন এখানে আছে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসে আমি এগুলা পড়াইছি, বলছিলাম একটা কণা এসে যুক্ত হয়, একটা কণা এসে যুক্ত হয়, সেই কণাটার নাম কি বলেন তো, সেই কণাটার নাম কি বলেন তো, সেই কণাটার নাম কি, রাইবোজোম। সেই কণাটার নাম কি, রাইবোজোম। সেই কণাটার নাম কি, রাইবোজোম, 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 রাইবোজোম। দেখেন দেখেন এই যে এইটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরেন এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই মুহূর্তে তার সাথে কিছু লাগানো নাই, কিছু যুক্ত নাই, হাত বুলাইতেছি আমরা মসৃণ, হাত বুলাইতেছি মসৃণ, কিন্তু এর সাথে তখন আইসা দেখেন এই যে একটা পদার্থ যুক্ত হয়েছে, এই যে ধরেন আরেকটা পদার্থ যুক্ত হয়েছে। এখন যদি আমরা হাত বোলাই, এখন যদি আমরা হাত বোলাই, এটা কি মসৃণ থাকবে নাকি অমসৃণ হয়ে যাবে, অমসৃণ হয়ে যাবে, বুঝছেন, রাফ হয়ে যাবে, ঠিক আছে। কোনো কিছু যদি যুক্ত না থাকে তাহলে এটা কি থাকে, মসৃণ থাকে বা স্মুথ থাকে, মসৃণ থাকে বা স্মুথ থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যখন রাইবোজোম এসে যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়, আর রাইবোজোমের মধ্যে কি আছে, আর রাফের মধ্যে কি আছে, আর রাফ মানে কি, অমসৃণ, তখন এটা কি হয়ে যায়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি হয়ে যায়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার মানে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে কেউ যুক্ত নাই, এখানে কেউ যুক্ত নাই, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মসৃণ, এটা হচ্ছে মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখেন এই রাইবোজোম কি তৈরি করে আমাকে বলেন তো কেউ, এই রাইবোজোম অ্যাকচুয়ালি কি তৈরি করে, এই রাইবোজোম অ্যাকচুয়ালি কোষের মধ্যে কি তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে না, প্রোটিন সিনথেসিস করে বা প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে বা প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে বা প্রোটিন তৈরি করে। তাহলে রাইবোজোম গিয়া কার সাথে যুক্ত হইতেছে, রাইবোজোম গিয়া যুক্ত হইতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, তখন সেটা কি হয়ে যাইতেছে, অমসৃণ। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করবে, প্রোটিনই তৈরি করবে, কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। আর যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে তো প্রোটিন তৈরি করবে না, সে কি প্রোটিন তৈরি করবে, করবে না, কারণ তার সাথে কে লাগানো নাই, তার সাথে কে লাগানো নাই, তার সাথে তো রাইবোজোম লাগানো নাই। তাহলে সে কি তৈরি করবে, সে তৈরি করবে যত নন প্রোটিন সাবস্টেন্স আছে, যত নন প্রোটিন সাবস্টেন্স, নন প্রোটিন বা অপ্রোটিন, নন প্রোটিন বা অপ্রোটিন, যেমন লিপিড বা স্নেহ, যেমন লিপিড বা স্নেহ, লিপিড বা স্নেহ, তেল চর্বি জাতীয় জিনিস আছে না, লিপিড বা স্নেহ, সে এইগুলা সিনথেসিস করবে, ঠিক আছে। দেখেন তাহলে আমরা দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ কি তৈরি করতেছে, প্রোটিন, যেটা হচ্ছে অমসৃণ অংশ। আরেকটা অংশ যেটা মূলত লিপিড বা স্নেহ, মানে স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় জিনিস তৈরি করতেছে, সিনথেসিস করতেছে অ্যাকচুয়ালি। তাহলে দেখেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একাধারে প্রোটিনও তৈরি করতে পারতেছে, একাধারে লিপিডও তৈরি করতে পারতেছে। তাহলে এই কারণে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অনেক সময় বলি প্রোটিন ও লিপিডের অন্তবাহক, অনেক সময় কি বলি, প্রোটিন ও লিপিডের অন্তবাহক। তাহলে পরীক্ষা এমসিকিউ আসবে, প্রোটিন ও লিপিডের অন্তবাহক কোনটি, প্রোটিন ও লিপিডের অন্তবাহক কোনটি, আনসার কি, আনসার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আনসার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে থাকবে, কারণ এটা রাফ পার্টটা কি তৈরি করতেছে, প্রোটিন, আর স্মুথ পার্টটা তৈরি করতেছে লিপিড, মসৃণ পার্টটা তৈরি করতেছে লিপিড, অমসৃণ পার্টটা তৈরি করতেছে প্রোটিন। ক্লিয়ার সবাই এইটুকু, ক্লিয়ার সবাই এইটুকু। আচ্ছা দেখেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ ইম্পর্টেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ ইম্পর্টেন্ট, হাইলাইট করে নেন। প্রোটোপ্লাজমের কাঠামো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়, ঠিক আছে, লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু হচ্ছে হাইলাইট করবেন, মানে এইটুকু বেশি, এই তিনটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। আর এরপর ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বারটা, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বারটা, এই কারণে লাল কলম দিয়ে চিহ্ন দিয়ে রাখেন, আর বাকিগুলা রিডিং দিবেন, এই কারণে সবুজ দিয়ে দিলাম, বাকিগুলা রিডিং দিয়ে দিবেন, এই কারণে সবুজ দিয়ে দিলাম। আর মানে রিডিং,
আর মানে রিডিং, এতটা গুরুত্বপূর্ণ না, এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু উপরের যে তিনটা আছে 1 2 3 4 এইগুলা গুরুত্বপূর্ণ, এইগুলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, বই কিনি না এখনো, তো আমি কি বাসায় গিয়ে কিনে দিয়ে আসবো আপনারে? আমি তো আঁকাই দিতেছি, পড়াই দিতেছি, হাইলাইট করে দিতেছি। যেটুকু হাইলাইট করা এটুকু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেটা লাল দেয়া এটা একটু কম গুরুত্বপূর্ণ, আর যেটা সবুজ এটা একেবারেই কম গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। বাট এটা পুরাটাই ভাবে পড়বেন। আচ্ছা, এখন আসেন আমরা প্র্যাকটিসে চলে আসি। প্র্যাকটিসে চলে আসার আগে দেখেন আমরা একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশন দেখে বোঝার চেষ্টা করি। আসেন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখেন এই যে রাফ উইথ রাইবোজোম, রাফের প্রথম অক্ষর কি আর, রাইবোজোমের প্রথম অক্ষর কি আর। দেখেন প্রোটিন ভাঙলে কি পাওয়া যায়? রাইবোজোম অ্যাকচুয়ালি কি তৈরি করে? প্রোটিন। কি তৈরি করে? প্রোটিন। আর প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড, এই যে রাইবোজোম, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো রাইবোজোমের মধ্যে যাইতেছে, গিয়া কি তৈরি করবে? যে কি তৈরি করবে? প্রোটিন। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি হয়ে যাবে? প্রোটিন। ঠিক আছে, দেখেন অ্যানিমেশনটা দেখে বোঝার চেষ্টা করেন কি হইতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন আমরা প্র্যাকটিসে চলে আসি। আচ্ছা, তো একটা মিম দেখার চেষ্টা করেন, একটা মিম দেখে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। সো ইউ মিন টু টেল মি উইথাউট রাফ ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। সো ইউ মিন টু টেল মি উইথাউট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ain't got প্রোটিন, মানে হচ্ছে আপনি কি এটা বুঝাইতে চাচ্ছেন অ্যাকচুয়ালি যে হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়া আমি প্রোটিন পাবো না? আচ্ছা, দেখেন বুঝছেন এই মিম? বুঝছেন? সবাই বুঝছেন কিনা বলেন? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা, ঠিক আছে, মানে এতটুকু জিনিস আমি যে পড়াইলাম, পড়ানোর পর আপনারা আমাকে এরকম এই ভদ্রলোকের মতো প্রশ্ন করতেছেন। ও আচ্ছা, দেখেন আমার পড়াশোনায় ফেরত যাই। তারপর তো আজকের দিনের কুইজ নাম্বার 1, ডেন্টাল 9। আচ্ছা, ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে 2009 সালে। এই 2009 সালে আপনারা কে কোন ক্লাসে ছিলেন বলেন? 2009 সালে কে কোন ক্লাসে ছিলেন? এটার আনসার কি হবে? দেখেন আনসার দেন। জাইলেম ফাইবারকে উড ফাইবার বলে। কি বলছে? কোনটি সঠিক নয়, আগে বোঝার চেষ্টা করবেন কোনটি সঠিক নয়, ঠিক আছে। জাইলেম ফাইবারকে উড ফাইবার বলে, এটা সঠিক। জাইলেম ফাইবারের আরেক নাম উড ফাইবার। আর ফ্লুয়েম ফাইবারের আরেক নাম কি? বলতে পারবেন কেউ? ফ্লুয়েম ফাইবারের আরেক নাম হচ্ছে বাস্ট ফাইবার। ফ্লুয়েম ফাইবারের আরেক নাম কি ফাইবার? বাস্ট ফাইবার কোথায় বেশি পাওয়া যায়? পাটে। বাস্ট ফাইবার কোথায় বেশি পাওয়া যায়? পাটে। এই সেম প্রশ্নটাই কোন জায়গায় আসছে আমি বলি। এই বাস্ট ফাইবার কোথায় বেশি পাওয়া যায়? পাটে। এটা ডিইউতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, দেখেন বলছে মসৃণ, সিটা দেখেন, সিতে কি বলছে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়। ডাহা মিথ্যা কথা। কারণ প্রোটিন তৈরি করে কি? রাইবোজোম। আর রাইবোজোম যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসে তখন তো এটার মসৃণ থাকে না, অমসৃণ হয়ে যায়। তার মানে এটাই কিন্তু সত্য না, তার মানে আনসার এখানে হবে সি। তাহলে আপনারা কিভাবে আনসার দিবেন? কুইজ 1 এর আনসার হচ্ছে সি। আর সেলুলোজের একক, সেলুলোজের মূল একক কি? গ্লুকোজ। এটা আমি আপনাদেরকে বুঝাইছি, কারণ সেলুলোজ একটা পলিস্যাকারাইডকে ভাঙলে অনেকগুলা কি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাই না? তো এই সেলুলোজকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, এটা আমরা পড়ছি, তাই না? ইন্টারফেজ পর্যায়ে ডিএনএ তার প্রতিরূপ সৃষ্টি করে। হ্যাঁ, রাইট। ইন্টারফেজের কোন পর্যায়ে? ইন্টারফেজের এস পর্যায়ে। কোন পর্যায়ে? এস পর্যায়ে। এস ফেজে। কোন পর্যায়ে? এস ফেজে বা এস দশায়। এস মানে সিনথেসিস, ডিএনএ সিনথেসিস হয়। এটা আবার মেডিকেলে আসছিল, ঠিক আছে। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে ইন্টারফেজের কোন পর্যায়ে ডিএনএ তার হুবহু প্রতিরূপ তৈরি করে, তাহলে ডিএনএ থেকে যদি ডিএনএ প্রতিরূপ হয়, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা রেপ্লিকেশন। কি বলি?
রেপ্লিকেশন, কি বলি রেপ্লিকেশন। তাহলে যদি প্রশ্ন আসে রেপ্লিকেশন কোথায় ঘটে, এস ফেজে ঘটে। কোথায় ঘটে, এস ফেজে ঘটে। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। মারুফ আহমেদ, নাজিফা কাউসার, ঠিক আছে, খাদিজা খান, ভেরি গুড। সাদমান সুলাইমান শরীফ ইমন, আচ্ছা ভেরি গুড। আচ্ছা 2009 সালে আপনাদের ফিডার খাওয়ার সময় ছিল। আচ্ছা এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। রাজশাহীর বোর্ড 2016 সালের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এই রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন, কুইজ 2। আচ্ছা আপনারা তার আগে একটা কাজ করেন, সবাই কমেন্টে লিখে ফেলেন যে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। পড়া হয়ে যাক, পড়া শিখে ফেলেন, ঠিক আছে, পড়া শিখে ফেলেন, ক্লাসের পড়া ক্লাসে শিখে ফেলেন, লিখে ফেলেন এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। কমেন্ট একবার লিখে ফেলেন, পড়া হয়ে যাক। তারপর আমরা সামনের প্রশ্নটা প্র্যাকটিস করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটা থাকে? এটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2016-তে আসছে। এই রাজশাহী বোর্ড 2016 কে আছেন একটু শাউট আউট দিয়েন তো আমাকে। দেখেন জিন তো থাকে না, জিন বা ভূত তো থাকে না এখানে, লাইসোজোমও থাকে না, বেসিকলও থাকে না, কি থাকে? রাইবোজোম থাকে। তো 2 এর আনসার কি? কুইজ 2 এর আনসার হচ্ছে ডি। কুইজ 2 এর আনসার হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড মাইশা ফাইজানা, ভেরি গুড মাইশা ফারজানা, ভেরি গুড। গিয়াসউদ্দিন, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা চলে আসছি মাইটোকন্ড্রিয়াতে। কোথায় চলে আসছি? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার কথা বললেই সবার আগে আপনাদের কোন জিনিসটা মাথায় আসে বলেন তো? মামুন কাইয়ুম, থ্যাংক ইউ। মাইটোকন্ড্রিয়ার কথাটা বললে সবার আগে আপনাদের মানে হচ্ছে কোন জিনিসটা মাথায় আসে? বইয়ের মধ্যে হাইলাইট করেন, বইয়ের মধ্যে হাইলাইট করেন, আঁকায় আনেন, আমি আঁকায় দিতেছি। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। আচ্ছা এ অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, বইয়ের মধ্যে এটুকু হাইলাইট করেন, আমি যেটুকু বলতেছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া প্রভৃতি ঘটে, প্রভৃতি ঘটে, ঠিক আছে, প্রভৃতি ঘটে। এইটুকু আঁকান, এইটুকু আঁকান, ঠিক আছে, এইটুকু হাইলাইট করেন বইয়ের মধ্যে। পাওয়ার হাউস বা শক্তিঘর, পাওয়ার হাউস বা শক্তিঘর। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে আঁকান, তারপরে এখানে আঁকান বেন্ডা, বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। ফ্লেমিং মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন, ঠিক আছে। এইটুকু, এইটুকু, এই দুইটা পয়েন্ট এখান থেকে আঁকান, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট এখানে আঁকান, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটা খ নাম্বারে আসবে। এখানে লেখেন খ নাম্বার, এখানে লেখেন খ নাম্বার, তারপরে লেখেন ম্যাট, ম্যাট মানে মেডিকেল, এটা মেডিকেলেও আসবে এবং মেডিকেলে এমসিকিউ আসবে, ঠিক আছে, মেডিকেলেও আসবে, ডিইউতেও আসবে, মেডিকেলেও আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসবে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? এটা খ নাম্বারে আসবে। কেন বলা হয় এই ব্যাখ্যাটা খ নাম্বারে লাগবে। আর এমসিকিউ আসবে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কোনটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তো আমরা বোঝার চেষ্টা করি। তো দেখেন ব্যাপারটা হচ্ছে এটা যে মানে একটা ব্যাপার যে বিভিন্ন পাওয়ার কোম্পানি বা যারা হচ্ছে ইলেকট্রিক্যাল কোম্পানি, যেমন মানে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে মানে ডেস্কো বিল করে না, ঢাকাতে যারা থাকে ডেস্কো বিল বানায় ইলেকট্রিসিটির। তো পাওয়ার কোম্পানি হচ্ছে ধরেন মানে হচ্ছে বাসার মধ্যে, আপনার বাসার মধ্যে ইলেকট্রিক বিল পাঠাইতেছে, ঠিক আছে, ইলেকট্রিক বিল পাঠাইতেছে। তো মাইটোকন্ড্রিয়া বলতেছে যে আমি যে এতদিন যাবত পাওয়ার দিতেছি, ঠিক আছে, আমি যে এতদিন যাবত হচ্ছে না স্যার শাল পড়ার দরকার নাই, আমি যে এতদিন যাবত পাওয়ার দিয়ে দিতেছি সেলকে, তাহলে আমি বিল পাবো না? তো ইউ গাইজ আর গেটিং পেইড। মাইটোকন্ড্রিয়া বি লাইক দ্যাট। বুঝছেন কিনা আমি জানি না, বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। দেখেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয়, এটা আমি বলি, শুনেন, বোঝার চেষ্টা করেন। শক্তি আমরা কোথা থেকে পাই? শক্তি আমরা পাই খাদ্য থেকে। শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে। কোথা থেকে পাই? খাদ্য থেকে। কোথা থেকে পাই? খাদ্য থেকে। তাহলে আসেন আমরা একটু পরিপাকতন্ত্র হচ্ছে, হ্যাঁ মাইটোকন্ড্রিয়াকে টাকা দেওয়া উচিত। দেখেন আমরা একটু পরিপাকতন্ত্র না আঁকার চেষ্টা করি। ধরে নিলাম এটা হচ্ছে তৌফিকের মুখক গহ্বর, ধরে নিলাম এটা হচ্ছে তৌফিক বা জিমি ভাইয়ের মুখক গহ্বর, ঠিক আছে, জিমি ভাইয়ের মুখক গহ্বর, ঠিক আছে। এটা হচ্ছে জিমি ভাইয়ের মুখছিদ্র, জিমি ভাইয়ের মুখছিদ্র, 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 এটা হচ্ছে জিমি ভাইয়ের মুখক গহ্বর, মুখক গহ্বর।
তারপর এইটা হচ্ছে জিমি ভাইয়ের গলবিল, এটা হচ্ছে জিমি ভাইয়ের গলবিল গলবিল। তারপর এটা জিমি ভাইয়ের অন্ননালী, এটা জিমি ভাইয়ের পাকস্থলী। এটা হচ্ছে জিমি ভাইয়ের ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্ত, তারপর বৃহদান্ত, তারপর বৃহদান্ত। ঠিক আছে। এখন মানে হচ্ছে জিমি ভাইকে হচ্ছে আমরা ধরেন সাপোজ ভাত খাইতে দিলাম, কি খাইতে দিলাম? ভাত খাইতে দিলাম, মাংস খাইতে দিলাম, মাংস খাইতে দিলাম। তো এগুলো তো আবার তেল দিয়ে রান্না হয়েছে, তাই না? এগুলো তো তেল দিয়ে রান্না হয়েছে। আবার এখানে পানিও তো খাবে, উনি পানি খাবে। এখন এখানে তো লবণ, খনিজ লবণ, লবণ দেওয়া হয়েছে না, তরকারির মধ্যে লবণ দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ভাত, ভাত কোন ধরনের খাবার? শর্করা জাতীয় খাবার না? ভাত কোন ধরনের খাবার? ভাত হচ্ছে শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার মনে রাখবেন। পরিপাক শব্দের প্রথম অক্ষর হচ্ছে প। পরিপাক শব্দের প্রথম অক্ষর কি? পরিপাক শব্দের প্রথম অক্ষর হচ্ছে প। প্রক্রিয়ার প্রথম অক্ষর কি? প। প্রক্রিয়ার প্রথম অক্ষর কি? প। ঠিক আছে। তাহলে হচ্ছে পরিপাক এক ধরনের প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ভাঙার প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ভাঙার প্রক্রিয়া। বড় খাদ্যকণাকে ভেঙে, বড় খাদ্যকণাকে ভেঙে, বড় খাদ্যকণাকে ভেঙে ছোট 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 শোষণযোগ্য খাদ্যকণা, ছোট শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত করা, ছোট শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত করা। এখন কে ভাঙবে? আপনার দেহের মধ্যে কি হাতুড়ে, কাস্তে, কোরাল এগুলো আছে? এগুলো তো নাই। কে ভাঙবে? এনজাইম আর হরমোন ভাঙবে। কে ভাঙবে? এনজাইম আর হরমোন ভাঙবে। এনজাইম আর হরমোন ভাঙবে। এনজাইম আর হরমোন ভাঙবে। ঠিক আছে। এনজাইম আর হরমোন ভাঙবে। এখন বোঝার চেষ্টা করেন। এই যে ভাত বা শর্করা, এই যে ভাত বা শর্করা, ভাত বা শর্করা, শর্করা ভেঙে কি হয়? শর্করা ভেঙে হয় গ্লুকোজ। শর্করা ভেঙে কি হয়? গ্লুকোজ। এই যে মাছ বা মাংস বা আমিষ বা প্রোটিন, মাছ বা মাংস বা আমিষ বা প্রোটিন ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিড। কি হয়? অ্যামাইনো অ্যাসিড। কি হয়? অ্যামাইনো অ্যাসিড। এই যে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। বুঝছেন? দেখেন, তারপর আমরা পিছন দিকে আসি, পিছন দিকে আসি। তাহলে এই যে জিমি ভাইটা আমরা ভাত খাইয়ে দিলাম, জিমি ভাইকে আমরা ভাত খাইয়ে দিলাম, এই ভাতটা এখন পরিপাক হবে। কি হবে? পরিপাক হবে। তাহলে ভাত পরিপাক হয়ে একদম শেষে কি হবে? ভাত পরিপাক হয়ে একদম শেষে কি হবে? গ্লুকোজ। একদম শেষে কি হবে? গ্লুকোজ। এই যে মাংস, এই মাংস পরিপাক হয়ে একদম শেষে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। কি হবে? অ্যামাইনো অ্যাসিড। কি হবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। এগুলো ক্ষুদ্রান্তে থাকবে। কোথায় থাকবে? কোথায় থাকবে? ক্ষুদ্রান্তে থাকবে। 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 এখন দেখেন, এখন দেখেন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই ক্ষুদ্রান্ত থেকে, এই ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজটা, এই ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজটা, এই ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজটা এখন চলে আসবে রক্তের নালীতে। কোথায় চলে আসবে? রক্তের নালীতে। কোথায় চলে আসবে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজটা? রক্তের নালীতে। রক্তের নালীতে। কোন প্রক্রিয়া আসবে? যে প্রক্রিয়া আসবে সেটা হচ্ছে শোষণ। সেটা হচ্ছে শোষণ। তাহলে আজকে বুঝছেন শোষণ বা অ্যাবজর্পশন কি? শোষণ বা অ্যাবজর্পশন কি বুঝছেন? শোষণ বা অ্যাবজর্পশন মানে হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজটা কোথায় আসতেছে? রক্তের নালীতে আসতেছে। কোথায় আসতেছে? রক্তের নালীতে আসতেছে। রক্তের নালীতে আসতেছে। কোথায় আসতেছে গ্লুকোজটা? রক্তের নালীতে আসতেছে। গ্লুকোজটা কোথায় আসতেছে? রক্তের নালীতে আসতেছে। বুঝতেছেন? এখন এরপর এই গ্লুকোজ কোথায় যাবে? এরপর এই গ্লুকোজ কোথায় যাবে বলেন তো? এরপর এই গ্লুকোজ যাবে হচ্ছে, এরপর এই গ্লুকোজ যাবে হচ্ছে সেল বা কোষে। সেল বা কোষে। সেল বা কোষের মধ্যে যাবে। সেল বা কোষের মধ্যে যাবে। এই গ্লুকোজটা সেল বা কোষের মধ্যে যদি যায়, সেল বা কোষের মধ্যে কি আছে? সেলের তরল আছে। কি আছে? সেলের তরল আছে। কি আছে? সেলের তরল আছে। সেলের তরলের নাম কি? সাইটোপ্লাজম। সেলের তরলের নাম কি? সাইটোপ্লাজম। এখন আমাকে বলেন তো, এই গ্লুকোজ তরলের মধ্যে গেলে, এই গ্লুকোজ তরলের মধ্যে গিয়া পড়লে এই গ্লুকোজ কি আর ঠিক থাকবে নাকি ভেঙে যাবে? এই গ্লুকোজ তরলের মধ্যে গিয়া পড়লে গ্লুকোজকে ঠিক থাকবে নাকি ভেঙে যাবে? তরলের মধ্যে গ্লুকোজ দিলে গ্লুকোজকে ঠিক থাকে নাকি ভেঙে যায়? ঠিক থাকে নাকি ভেঙে যায়? দপাস করে ভেঙে যায় না? ভেঙে যায় না? ভেঙে যায় না? ভেঙে যায়। হ্যাঁ। তাহলে গ্লুকোজ যদি ভেঙে যায়, সিস মানে কি? প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া। লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। তাহলে গ্লুকোজ ভেঙে এখানে কি তৈরি হয় বলেন তো? গ্লুকোজ ভেঙে এখানে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। এখন এই গ্লুকোজটা ভাঙতেছে কোন জায়গায় বলেন তো? এই গ্লুকোজটা ভাঙতেছে কোন জায়গায়? কোষের তরলের মধ্যে না? কোষের তরলের মধ্যে না? কারণ এই যে গ্লুকোজটা রক্তের নালী থেকে, এই যে গ্লুকোজটা রক্তের নালী থেকে, এই যে গ্লুকোজটা, এই যে গ্লুকোজটা রক্তের নালী থেকে কোথায় গিয়া পড়ছে? কোষের তরলের মধ্যে ধপাস করে পড়ে গেছে। তাহলে গ্লুকোজটা ভাঙছে কোথায়?
কোষের তরলে বা সাইটোপ্লাজমে, কোষের তরলে বা সাইটোপ্লাজমে, কোষের তরলে বা সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। তারপরে গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছে? এই গ্লুকোজ থেকে তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়েছে? পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়েছে? পাইরুভিক অ্যাসিড। তাহলে আলটিমেটলি কোষের তরল মানে তো সাইটোপ্লাজমে এখানে। তারপর এই পাইরুভিক অ্যাসিডের সাথে এসিটাইল কোয়ে যুক্ত হয়েছে। তার মানে পাইরুভিক অ্যাসিডের সাথে এখান থেকে এসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড থেকে কি? পাইরুভিক অ্যাসিড থেকে হচ্ছে এসিটাইল কোয়ে। আপনারা এগুলো জানেন, কোএনজাইম যুক্ত হয়েছে। তারপর এই জিনিসটা একটা অঙ্গাণুর মধ্যে প্রবেশ করছে। সেই অঙ্গাণুর নাম কি বলেন তো? সেই অঙ্গাণুর নাম হচ্ছে এম বা মাইটোকন্ড্রিয়া। সেই অঙ্গাণুর নাম কি? এম বা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন চক্র ঘটছে বলেন তো? ক্রেবস চক্র। কোন চক্র? ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রটা কি তৈরি হয়েছে? এটিপি বা শক্তি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এটিপি বা শক্তি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এটিপি বা শক্তি তৈরি হয়েছে। তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটছে। কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটছে। তাহলে এই যে আপনারা জিজ্ঞেস করলে আপনি বলেন যে দেখেন, আমি আবার এখানে একটু অ্যাড করে দিতেছি, স্লাইড অ্যাড করে দিতেছি এখানে। এই যে আপনি যে বলেন, আপনারা জিজ্ঞেস করলে যে আপনি বলেন যে হচ্ছে শক্তি কোন চক্র, মানে শক্তি বা এটিপি। শক্তি মানে কি? কোষের শক্তি মানে কি? কোষের শক্তি মানে হচ্ছে এটিপি। এটিপি কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে? এটিপি হচ্ছে ক্রেবস চক্রে তৈরি হয়েছে। তো ক্রেবস চক্র কোথায় ঘটছে? ক্রেবস চক্র কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। কোথায় ঘটছে? ক্রেবস চক্র কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারণে শক্তির ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন, ব্যাপারটা হচ্ছে এটা। এই ক্রেবস চক্র কার ধাপ? ক্রেবস চক্র কার ধাপ বলেন তো? ক্রেবস চক্র হচ্ছে শ্বসনের ধাপ। কার ধাপ? ক্রেবস চক্র কার ধাপ? শ্বসনের ধাপ। কার ধাপ? শ্বসনের ধাপ। কার ধাপ? শ্বসনের ধাপ। শ্বসন কয় ধরনের বলেন তো? 9 10-এ পড়ে আসছেন। শ্বসন 2 ধরনের, সবাত আর কি? আরেকটা হচ্ছে অবাত। আরেকটা কি? অবাত। সবাত আর অবাত দুইটারই প্রথম ধাপের নাম কি? সবাত আর অবাত দুইটারই প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। দুইটারই প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে? তারপরে সবাতের পরের ধাপের নাম কি? এসিটাইল কোয়ে সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি। তারপরেরটার নাম কি? তারপরেরটার নাম হচ্ছে ক্রেবস চক্র। তারপরেরটার নাম কি? ক্রেবস চক্র। তারপরেরটার নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এন্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইটা মেইনলি কোথায় ঘটছে? এইটা মেইনলি মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায় ঘটছে। আর এই ক্রেবস চক্র থেকে কি তৈরি হয়েছে? এটিপি। কি তৈরি হয়েছে? এটিপি। আর এই যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটছে? গ্লাইকোলাইসিস ঘটছে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। ঠিক আছে? তাহলে এটিপি মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রের মাধ্যমে তৈরি হয়েছে। মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি ক্রেবস চক্রের জন্য এনজাইম ক্যারি করে। কি করে? এনজাইম বা উৎসেচক ক্যারি করে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বা শক্তির ঘর বলা হয়। ঠিক আছে? বুঝছেন এইটুকু? বুঝছেন সবাই? বুঝছেন? এখন ধরেন বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি কাজকাম কম করেন, কোনো কাজকাম করেন না, তাহলে স্বাভাবিকভাবে আপনি যদি কাজ কম করেন তাহলে আপনার শক্তির প্রয়োজনীয়তা কি? কম হবে না? তাহলে আপনার এটিপি তৈরি কি? কম হবে। শক্তির, আপনি কোনো কাজ করেন না, আপনি আচ্ছা সানজিদা সুলতানা ভাইয়া ধীরে পড়ান, বুঝতে সমস্যা হয়েছে। বলে কি ভয়ঙ্কর ব্যাপার। এই কার বুঝতে সমস্যা হয়েছে? সানজিদা আপনি আবার মানে রিডিং 10 মিনিট টেনে দেখেন, 10 সেকেন্ড না 10 মিনিট টেনে পিছন থেকে দেখেন। ঠিক আছে? 10 মিনিট টেনে দেখেন। এই যে সানজিদা চৌধুরী সুইটি বলতে সাথে দিন মুখস্থ ছিল, আজকে ব্যবহারিক দেখলাম। ঠিক আছে? কত এটিপি স্যার? এটিপির হিসাবে এখানে দেখাইতেছি না বাবা, আমি বুঝাইতেছি আপনাকে, জাস্ট আমি আপনাকে হচ্ছে মুখস্থ করাইতেছি না যে এত এটিপি এগুলো আপনারা বড় হয়ে শিখবেন, এখন না, আগে বুঝেন কেমনে ঘটে। ধরেন বুঝার চেষ্টা করেন, ধরেন আপনি কোনো কাজ করেন না, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে আপনার এটিপি কম লাগবে। এটিপি যদি কম লাগে তাহলে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র কম ঘটবে। কি ঘটবে? কম ঘটবে। এসিটাইল কোয়ে কম থাকবে, পাইরুভিক অ্যাসিড কম থাকবে এবং গ্লুকোজ কোষের মধ্যে কম ভাঙবে। গ্লুকোজ যদি কোষের মধ্যে কম ভাঙে তাহলে গ্লাইকোলাইসিস কমবে। তাহলে এই গ্লুকোজ কিন্তু আর কোষে যাবে না, গ্লুকোজ কিন্তু রক্তের মধ্যে বেশি থেকে যাবে। তাহলে ধরেন আপনি ঠিকঠাক মতো এখানে খাইতেছেন, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতেছেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতেছেন, আপনার ভাত ভেঙে এই যে ক্ষুদ্রান্তে এসে কি হইতেছে? গ্লুকোজ হইতেছে। সেই গ্লুকোজ রক্তের মধ্যে যাইতেছে, কিন্তু আপনি খাইতেছেন কিন্তু কোনো কাজ করতেছেন না। তাহলে এই গ্লুকোজ কি রক্ত থেকে কোষের মধ্যে বেশি যাবে না তো, কারণ আপনি কোনো কাজ করেন না। আপনার শক্তির কম দরকার হয়,
তাহলে গ্লাইকোলাইসিস কম হবে। তাহলে গ্লাইকোলাইসিস যদি কম হয় তাহলে আলটিমেটলি গ্লুকোজ রক্তের মধ্যে বেশি থেকে যাবে না। গ্লুকোজ যদি রক্তের মধ্যে বেশি থেকে যায় তাহলে কোন রোগটা হবে আসিফ, কোন রোগটা হবে? এটা আপনাদের কাছে হচ্ছে কি বলে এটাকে, আমি যা পড়ানোর পড়াই দিছি। এখন আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল কোন রোগ হবে। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। যকৃৎ কোষে 1000 বা ততোধিক থাকে, আর এখানে হচ্ছে লেখেন এমিবাতে আরো বেশি থাকে। এমিবাতে এখানে হবে এমিবাতে আরো বেশি থাকে। যকৃৎ কোষ ইংরেজি হচ্ছে লিভার সেল বা হেপাটোসাইট, বইয়ের মধ্যে লেখেন হেপাটোসাইট। যকৃৎ কোষ ইংরেজি হচ্ছে হেপাটোসাইট, যকৃৎ কোষ ইংরেজি কি? হেপাটোসাইট। ঠিক আছে, ভেরি গুড। এই কারণে ডায়াবেটিসের রোগীরা কি করতে হয়? ডায়াবেটিসের রোগীকে বলে যে আপনারা বেশি বেশি দৌড়াবেন, বেশি বেশি যদি দৌড়ান তাহলে বেশি বেশি শক্তি লাগবে, তাহলে বেশি বেশি অ্যাটিপি তৈরি হবে, ক্রেবস চক্র বেশি ঘটবে, এসিটাইল-CoA বেশি দরকার হবে, পাইরুভিক অ্যাসিড বেশি দরকার হবে, গ্লুকোজ বেশি ভাঙতে হবে। তাহলে কোষের মধ্যে গ্লুকোজের চাহিদা বাড়বে, রক্ত থেকে গ্লুকোজ তাড়াতাড়ি কোষে চলে যাবে, রক্তে গ্লুকোজ কমে যাবে, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। समझदार के लिए इशारा ही काफी है। শুনেন, স্বাভাবিকভাবে আমাদের দেহ তো অসুস্থ হইতে চায় না। প্রথম দিনে কি ডায়াবেটিস হইতে যায়? প্রথম তো ডায়াবেটিস হয়ে যায় না। প্রথমে কি হয়, এই যে এখানে একটা অঙ্গ আছে পাকস্থলীর নিচে, যার নাম অগ্নাশয়। এই অগ্নাশয়ের মধ্যে একটা কোষ আছে বিটা কোষ। সেই বিটা কোষ থেকে ন্যাচারালি ইনসুলিন ক্ষরণ হয়। ইনসুলিন ক্ষরণ করে এই গ্লুকোজ ন্যাচারালি কমানোর চেষ্টা করে। সেই অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গিয়ে গ্লাইকোজেন রূপে জমা থাকে। ঠিক আছে, তখন গ্লাইকোজেনেসিস হয়। বুঝছেন? এখন ব্যাপারটা হচ্ছে এটা যে এই ইনসুলিন এক সময় ক্ষরণ করতে করতে এই বিটা কোষ যদি টায়ার্ড হয়ে যায় তখন আলটিমেটলি ওই যে এখানে ইনসুলিন রক্তের মধ্যে আর আসে না, গ্লাইকোজেনেসিস হয় না, লিভারে গিয়ে হচ্ছে গ্লুকোজ জমা হয় না। তখন ব্যাপারটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইনসুলিন দিয়ে গ্লুকোজ কমাইতে হয়। ঠিক আছে, ক্লাস রেকর্ড দেখেন তাইলে বুঝবেন হোপফুলি। দেখেন সামনের দিকে আগাই আমরা। তো দেখেন, যকৃতের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, কারণ যকৃতকে কি বলা হয় জানেন? যকৃতকে আমাদের বলা হয় জানেন কি? যকৃতকে বলা হয় আমাদের অর্গানিক ল্যাবরেটরি। কি বলা হয়? অর্গানিক ল্যাবরেটরি। কারণ এই যকৃতের মধ্যে প্রচুর পরিমাণে মেটাবলিক রিঅ্যাকশন ঘটে। ঠিক আছে, যকৃতের মধ্যে প্রচুর পরিমাণে মেটাবলিক রিঅ্যাকশন ঘটে বা বিপাকীয় বিক্রিয়া ঘটে। বেশি বিপাকীয় বিক্রিয়ার জন্য বেশি শক্তি দরকার না, বেশি বিপাকীয় বিক্রিয়ার জন্য বেশি শক্তির দরকার। তার মানে এখানে বেশি মাইটোকন্ড্রিয়ার দরকার, কারণ শক্তিটা কে দিবে? মাইটোকন্ড্রিয়া দিবে। এই কারণে যত বেশি খাবেন তত বেশি কাজ করতে হবে। সাধারণত গড়ের প্রতি কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া থাকে। এটা লাল কলম দিয়ে একটু আঁকায় নেন। ঠিক আছে, গড়ে 300 থেকে 400টা। ঠিক আছে, আচ্ছা দেখেন সামনের দিকে আমরা আগাই। আকৃতির এইগুলো পড়া লাগবে না। আচ্ছা, এগুলো পড়া লাগবে না। এই যে দেখেন মাইটোকন্ড্রিয়ার গঠন এইখানে একটু বোঝার আছে। দেখেন একটু বোঝার আছে এখানে, যদিও এটা একটু ঝামেলা হয়েছে অ্যাকচুয়ালি। এখানে একটু বুঝতে হবে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমরা আমাদের নিজেদের মতো পড়ি। মাইটোকন্ড্রিয়ার গঠনটা আসলে আমরা আমাদের নিজেদের মতো করে পড়ি, তারপর আঁকায় ফেলবো না। আগে নিজেদের মতো করে পড়ে ফেলি, তারপর আঁকায় ফেলবো না। এইদিকে একটু দেখেন, আমরা এখন মাইটোকন্ড্রিয়ার গঠন পড়তেছি। ঠিক আছে ভাইয়া, খুব সিরিয়াস। কি মানে হচ্ছে হেপাটোসাইট হচ্ছে যকৃতের কোষ বাবা, মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা আমাদের মতো করে পড়তেছি। ঠিক আছে, বইয়ের মধ্যে জটিলভাবে দেওয়া আছে। ধরেন আমাকে বলেন মাইটোকন্ড্রিয়া কি কোষের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাকি না? মাইটোকন্ড্রিয়া কোষের একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না? তাহলে মাইটোকন্ড্রিয়া যদি কোষের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হয় তাহলে তার একটা কি থাকবে? ঝিল্লি বা আবরণ থাকবে। ঠিক আছে, ঝিল্লি বা ওয়ালিদ বিন কাউসার, হেপাটোসাইট হচ্ছে যকৃতের কোষ। মাইটোকন্ড্রিয়ার একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না? মাইটোকন্ড্রিয়া একটা কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা আবরণীযুক্ত অঙ্গাণু। তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবার আগে কি থাকবে? তার আবরণ থাকবে। এখন এই ঝিল্লির স্তর করে দেখেন, এই যে ধরেন এই যে এটা বাইরের দিকে একটা স্তর আছে, এই যে ধরেন ভিতরের দিকে আরেকটা স্তর আছে,
তাহলে এই যে এটা হচ্ছে বাইরের মেমব্রেন, এটা কি? এটা হচ্ছে বাইরের মেমব্রেন। এটা কি? এটা হচ্ছে ভিতরের মেমব্রেন। এটা কি? এটা হচ্ছে বাইরের মেমব্রেন, এটা হচ্ছে বাইরের মেমব্রেন, এটা হচ্ছে ভিতরের মেমব্রেন। তাহলে মেমব্রেন মানে কি? আবরণ। তাহলে প্রথমে আমরা কি পাইলাম? প্রথমেই পাইলাম আমরা আবরণী। কি পাইলাম? আবরণী। কি পাইলাম? আবরণী। আবরণী, ঠিক আছে? কি কি পাইলাম? আবরণী, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা জানি সাধারণত কোনো আবরণীতে কি থাকে? আবরণীতে কি থাকে? লিপোপ্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে, এগুলো থাকে, তাই না? আচ্ছা, এখন এই যে ভিতরের মেমব্রেনটা, এই ভিতরের মেমব্রেনটা টুপ করে নিচের দিকে চলে আসে, টুপ করে নিচের দিকে চলে আসে, ঠিক আছে? ভিতরের মেমব্রেনটা টুপ করে নিচের দিকে চলে আসে। নিচের দিকে চলে আসে কি হয় আমি বলি। নিচের দিকে চলে এসে এটা ভিতরের দিকে ভাঁজ তৈরি করে, ভিতরের দিকে ভাঁজ তৈরি করে, ভিতরের দিকে ভাঁজ তৈরি করে, ভিতরের দিকে কি তৈরি করে? ভাঁজ তৈরি করে। ভিতরের দিকে কি তৈরি করে? ভাঁজ তৈরি করে। তাহলে ভিতরের মেমব্রেনটা ভিতরের দিকে যে ভাঁজ তৈরি করতেছে, মনে রাখবেন, ভ ভ ভ ভিতরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, ভেতরের দিকে, ভেতরের দিকে, ভেতরের দিকে যে ভাঁজ তৈরি করে, যে ভাঁজ তৈরি করে, যে ভাঁজ তৈরি করে, যে ভাঁজ তৈরি করে, সেই ভাঁজকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? সেই ভাঁজকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? সেই ভাঁজকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। কি বলি আমরা? ক্রিস্টি বলি। কি বলি? ক্রিস্টি বলি, ঠিক আছে? এখন আমাকে বলেন, এই মাইটোকন্ড্রিয়া কি কোষের জীবিত অংশ নাকি মৃত অংশ? মাইটোকন্ড্রিয়া কি কোষের জীবিত অংশ নাকি মৃত অংশ? অবশ্যই জীবিত অংশ। অবশ্যই কি অংশ? জীবিত অংশ। অবশ্যই জীবিত অংশ। তো জীবিত অংশ থাকলে এটার মাঝখানে কি তরল থাকবে নাকি থাকবে না? অবশ্যই এটার মাঝখানে তরল থাকবে। অবশ্যই এটার মাঝখানে কি থাকবে? তরল থাকবে। কি থাকবে? কি থাকবে? তরল থাকবে। অবশ্যই এটার মাঝখানে কি থাকবে? তরল থাকবে। কি থাকবে? তরল থাকবে। তাহলে এই যে তরলটা এখানে আছে, এই যে তরলটা এখানে আছে, এই তরলকে আমরা কি বলতেছি? এই তরলকে বলতেছি আমরা মেট্রিক্স। এই তরলকে আমরা কি বলতেছি? মেট্রিক্স। এই তরলকে আমরা কি বলতেছি? মেট্রিক্স। এই তরলকে আমরা কি বলতেছি? মেট্রিক্স। কি বলতেছি? মেট্রিক্স। এখন এইখানে ধরেন, এইখানে ধরেন এইরকম গোলাকার 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 কিছু বস্তু লাগানো আছে, গোলাকার গোলাকার কিছু বস্তু লাগানো আছে। এই যে গোলাকার বস্তুগুলো এখানে লাগানো আছে, এই বস্তুগুলোকে আমরা বলতেছি অক্সিজোম। কি বলতেছি? অক্সিসোম। কি বলতেছি? অক্সিসোম। কি বলতেছি? অক্সিসোম। কি বলতেছি? অক্সিসোম। এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, আমি বলি শুনেন। বেসিক জিনিসটা কি এখানে? বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে এটা, যেখানেই কোনো ঝিল্লি থাকবে, মনে রাখবেন, যেখানেই কোনো ঝিল্লি বা মেমব্রেন থাকবে, যেখানেই কোনো ঝিল্লি বা মেমব্রেন থাকবে, যেখানেই কোনো ঝিল্লি বা মেমব্রেন থাকবে, সেইখানেই ইটিসি, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকার সম্ভাবনা আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকার সম্ভাবনা আছে ইলেকট্রন পরিবহনের জন্য। আরেকটা ব্যাপার বলি, ধরেন এই যে এটার নাম হচ্ছে এটিপি, এটাকে আপনারা কি বলেন? এটিপি। কি বলেন? এটিপি। এটিপি মানে কি আপনাদের ভাষায়? এটিপি মানে হচ্ছে এডিনোসিন, এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন, টি থেকে হচ্ছে ট্রাই, টি থেকে হচ্ছে ট্রাই, আর পি থেকে হচ্ছে ফসফেট, পি থেকে হচ্ছে ফসফেট। এই এডিনোসিনটা কিভাবে হয়েছে জানেন? এডিনোসিনটা কিভাবে হয়েছে জানেন? এই এডিনোসিনটা হয়েছে মূলত দুইটা জিনিস নিয়ে। একটা, এটার সাথে একটা রাইবোজ সুগার থাকা লাগে। কি থাকে? রাইবোজ সুগার থাকা লাগে, রাইবোজ সুগার থাকা লাগে, বা পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকা লাগে, পেন্টোজ সুগার বা রাইবোজ থাকা লাগে, পেন্টোজ সুগার বা রাইবোজ থাকা লাগে। আর হচ্ছে একটা এডেনিন থাকা লাগে। কি থাকা থাকে? এডেনিন থাকা লাগে, এডেনিন থাকা লাগে। এই এডেনিনটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, এডেনিনটা একটা কি? নাইট্রোজেন বেস। আর এই যে সুগার, সুগার আর নাইট্রোজেন বেস মিলে মূলত তৈরি করে নিউক্লিওসাইড। কি তৈরি করে? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এবং তার সাথে যদি কোনো ফসফেট যুক্ত হয়, তার সাথে যদি কোনো ফসফেট যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় নিউক্লিওটাইড। কি হয়ে যায়? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। মনে রাখবেন, মনে রাখবেন, কাউরে সাইড করতে হইলে, কাউরে টাইট করতে হলে, ধরেন আপনি কাউরে টাইট করতে চান, ধরেন আপনি কাউরে টাইট করতে চান, এই কি হলো এটা? ধরেন আপনি কাউরে টাইট করতে চান, ঠিক আছে? ধরেন আপনি কাউরে টাইট করতে চান, টাইট করতে হলে তাকে আগে গলিতে সাইড করতে হবে।
বুঝছেন? ওপেন স্পেসে কি কাউরে টাইট করা যায়? ওপেন স্পেসে কাউরে টাইট করা যায় না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন তো স্কুল থেকে বেরোয়ার সময় অনেক ফ্রেন্ডকে এরকম মানে থ্রেটেন দিতাম যে হচ্ছে এরকম টাইপের, যখন তো বুঝতাম না আসলে, এই তুই স্কুল ছুটির পর বাইরে থাকিস, আজকে তোরা দেখবো, তোর আজকে টাইট করবো, এরকম টাইপের থ্রেটেন দিতাম না। তো মনে রাখবেন ব্যাপারটা হচ্ছে এটা, যে কাউরে টাইট করতে হলে আগে কি করতে হবে? সাইড করতে হবে। আগে কি করতে হবে? সাইড করতে হবে। ওপেন স্পেসে কি করা যায় না? ওপেন স্পেসে কাউরে টাইট করা যায় না, ঠিক আছে? তাহলে নিউক্লিও টাইট বানানোর আগে আগে কি হবে? নিউক্লিও সাইড হবে। আগে কি হবে? আগে কি হবে? নিউক্লিও সাইড হবে। 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 নিউক্লিও টাইট বানানোর আগে নিউক্লিও সাইড বানাইতে হবে। তাহলে দেখেন এই যে এডিনিন, ধরে নিলাম এটা একটা এডিনিন, ধরে নিলাম এটা একটা এডিনিন, এটা একটা কি? এডিনিন। এডিনিন, এডিনিনের সাথে, ঠিক আছে? আচ্ছা, এডিনিনের সাথে, আচ্ছা এডিনিনের সাথে এখন ধরেন এখানে একটা সুগার এসে অ্যাড হয়েছে, এখানে ধরেন একটা সুগার এসে অ্যাড হয়েছে, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার এসে অ্যাড হয়েছে, পেন্টোজ সুগার এসে অ্যাড হয়েছে, পেন্টোজ সুগার এসে অ্যাড হয়েছে। তখন এটার নাম কি হয়ে গেছে? তখন এটার নাম কি হয়ে গেছে? এডিনোসিন। তখন এটার নাম কি হয়ে গেছে? নাম হয়ে গেছে এডিনোসিন। কি নাম হয়ে গেছে? এডিনোসিন। এডিনোসিন বা এডিনোসাইন যাই বলেন না কেন। এখন এটার সাথে যদি আমরা একটা ফসফেট যোগ করি, এখন এটার সাথে যদি আমরা ধরেন একটা ফসফেট যোগ করি, একটা অজৈব ফসফেট, পিআই মানে হচ্ছে, আই মানে হচ্ছে ইনঅর্গানিক, আই মানে কি? আই মানে কি? ইনঅর্গানিক। আই মানে কি? ইনঅর্গানিক, ঠিক আছে? আচ্ছা, আই মানে হচ্ছে ইনঅর্গানিক, পি মানে হচ্ছে ফসফেট। ইনঅর্গানিক ফসফেট মানে কি? অজৈব ফসফেট, ঠিক আছে? তো এটার সাথে যদি একটা ফসফেট যোগ করেন তাহলে এটার নাম হবে এএমপি। এটার নাম কি হবে? এএমপি, এডিনোসিন মোনোফসফেট। মোনো মানে একটা ফসফেট, ঠিক আছে? এখন এটার সাথে যদি আপনি আরেকটা ফসফেট যোগ করেন, এটার সাথে যদি আপনি আরেকটা ফসফেট যোগ করেন, আরেকটা ফসফেট যোগ করেন, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, আই মানে ইনঅর্গানিক, পি মানে ফসফেট, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব ফসফেট। তাহলে মোনো মানে কি? এক, এখানে তো একটা ফসফেট অলরেডি আছেই, এই যে এটা তো এডিনোসিন, এটার সাথে একটা ফসফেট যোগ করছেন, তাহলে কয়টা ফসফেট যোগ হয়েছে? একটা ফসফেট যোগ হয়েছে, তখন এটার নাম কি হয়ে গেছে? এএমপি। এখন এটার সাথে যদি আপনি আরেকটা ফসফেট যোগ করতে চান, আরেকটা ফসফেট যোগ করতে চান, তাহলে তার নাম কি হয়ে যাবে? এডিপি। তার নাম কি হয়ে যাবে? এডিপি। এই যে ডি, ডি মানে হচ্ছে ডাই, ডি মানে হচ্ছে ডাই, ডাই মানে হচ্ছে দুই, দুইটা ফসফেট, দুইটা ফসফেট। এখন এটার সাথে যদি আপনি আরো একটা ফসফেট যোগ করতে চান, এটার সাথে যদি আপনি আরো একটা ফসফেট যোগ করতে চান, আরো একটা ফসফেট যোগ করতে চান, তখন হয়ে যাবে এটিপি। কি হয়ে যাবে? এটিপি। তখন কি হয়ে যাবে? এটিপি। কি হয়ে যাবে? এটিপি। কি হয়ে যাবে? এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এখন ব্যাপারটা হচ্ছে এটা, এখন ব্যাপারটা হচ্ছে এটা, যাকে যাকে হচ্ছে আপনি যোগ করবেন বা ভাঙবেন, তার নামের শেষে এজ লাগাই দিলে সেটা এনজাইম হয়ে যায়। নামের শেষে এজ লাগাই দিলে সেটা কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। মনে করেন আপনি ল্যাকটুসকে ভাঙবেন, মনে করেন আপনি ল্যাকটুসকে ভাঙবেন। কাকে ভাঙবেন? ল্যাকটুসকে ভাঙবেন, ল্যাকটুসকে ভাঙবেন। তাহলে ল্যাকটুস যোগ এজ, এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম কি হবে? ল্যাকটেজ। এনজাইমের নাম কি হবে? ল্যাকটেজ, ল্যাকটেজ, ঠিক আছে? এটা ভেঙে কি হবে? ভেঙে কি হবে বলেন তো? ভেঙে কি হবে? আচ্ছা, ভেঙে কি হবে বলেন? ভেঙে হবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তাহলে মল্টোজকে ভাঙলে কি হবে বলেন তো? মল্টোজকে ভাঙলে কি হবে? মল্টোজকে ভাঙলে কি হবে? মল্টেজ। তৌফিককে ভাঙলে কি হবে? তৌফিককে ভাঙলে কি হবে? তৌফিকের নামে শেয়াজ লাগাই দেন, এনজাইমের নাম কি হবে? তৌফিকেস। তৌফিকেস, ঠিক আছে? তৌফিকেস। তো ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে এখানে এটিপি যদি বানাইতে চান, এটিপি যদি বানাইতে চান, ঠিক আছে? আচ্ছা, তো এই যে বানানো ভাঙা এগুলো তো বিক্রিয়া, এনজাইম লাগবে, এনজাইমের জন্য এস লাগাইতে হবে। তাহলে এটিপি যোগ এস, এনজাইমের নাম কি হবে? এটিপিএস। এনজাইমের নাম কি হবে? এটিপিএস, ঠিক আছে? এটিপিএস। এখন এই মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে? এটিপি তৈরি করে না? এটিপি তৈরি করে বা এটিপি সিনথেসিস করে, এটিপি সিনথেসিস করে। তো মূলত আমরা যে কাজটা করতে পারি, তিনটা ওয়েতে এনজাইমের নামকরণ করতে পারি, তিনটা ওয়েতে এনজাইমের নামকরণ করতে পারি। একটা হচ্ছে যাকে ভাঙবো তার নামে শেষে এজ লাগাই দেওয়া, আরেকটা হচ্ছে যে বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়ার নামে শেষে এজ লাগাই দেওয়া, বিক্রিয়ার নামে শেষে এজ লাগাই দেওয়া। যেমন আমরা যদি হচ্ছে এখন জারণ ঘটাই, অক্সিডেশন, অক্সিডেশন যুগ এজ, এনজাইমের নাম কি হবে? অক্সিডেজ, অক্সিডেজ। আমরা যদি বিজারণ ঘটাই, রিডাকশন যুগ এজ, এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে রিডাকটেস, রিডাকটেস। তাহলে দেখেন এইখানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে? এটিপি সিনথেসিস হইতেছে না? এটিপি সিনথেসিস হইতেছে না? তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম কি হবে? এটিপি সিনথেসিস। এটিপি কি? এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। আমি জানি না আপনারা বুঝছেন কিনা, আমি হচ্ছে আর 10 সেকেন্ডে আপনাদেরকে আবার রিপিট করতেছি।
10 সেকেন্ড আমি একটা র্যাপিড রিভিশন মারতেছি আপনাদের জন্য। 10 সেকেন্ডে একটা র্যাপিড রিভিশন মারতেছি, ঠিক আছে? 10 সেকেন্ডে একটা র্যাপিড রিভিশন মারতেছি। বিক্রিয়ার নামের শেষে আমরা এজ লাগাই দিয়ে এনজাইমের নামকরণ করতে পারি। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, তাহলে অক্সিডেশন যুগ এজ, এনজাইমের নাম কি হবে? অক্সিডেজ। এনজাইমের নাম কি হবে? অক্সিডেজ। রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন যুগ এজ, এনজাইমের নাম কি হবে? রিডাকটেজ। এনজাইমের নাম কি হবে? রিডাকটেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিনথেসিস যুগ এজ, সিনথেসিস যুগ এজ, তাহলে এনজাইমের নাম কি হবে? সিনথেসিস। সিনথেসিস, তাহলে এটিপি যে সিনথেসিস হইতেছে এখানে, এটিপি যে এখানে সিনথেসিস হইতেছে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে, ঠিক আছে? ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাহলে কোন এনজাইমটা লাগবে? এটিপি সিনথেসিস লাগবে। কি লাগবে? এটিপি সিনথেসিস লাগবে। এবং যেহেতু এর ভিতরে মেমব্রেন আছে, যেহেতু এর মধ্যে মেমব্রেন আছে, মেমব্রেন আছে বা ঝিল্লি আছে, তাহলে আলটিমেটলি এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে। কি থাকবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থাকবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থাকবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থাকবে, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার আমরা পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়া এবং কোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং কোরোপ্লাস্ট দুইটাই কিন্তু আদিকোষীয় সম্পন্ন, তাই না? আদিকোষীয় সম্পন্ন, দুইটাই কি? আদিকোষীয় সম্পন্ন, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া, আদিকোষের মধ্যে রাইবোজোম কত এস থাকে? আদিকোষের মধ্যে রাইবোজোম কত এস থাকে বলেন তো? 70 এস। তাহলে মাইটোকন্ড্রিয়াতে একটা নিজস্ব রাইবোজোম থাকবে, সেটা কত এস রাইবোজোম? 70 এস রাইবোজোম। 70 এস রাইবোজোম, 70 এস রাইবোজোম, ঠিক আছে? এবং এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি আছে? ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি আছে? নিজস্ব ডিএনএ আছে। নিজস্ব ডিএনএ আছে। এই যে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি টোটাল মাইটোকন্ড্রিয়াটা এখানে কভার করে দিলাম। এই সবাই মানে আপনার নিজেকে ভাঙলে কি এনজাইম লাগবে কমেন্টে একবার লিখে ফেলেন তো। কমেন্টে একবার লিখে ফেলেন, আপনার নিজেকে ভাঙলে কি এনজাইম লাগবে কমেন্টে একবার লিখে ফেলেন। আপনার নিজেকে হচ্ছে কি মানে হচ্ছে কি এনজাইম লাগবে বলেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ আছে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। তার মানে এ থেকে আমরা বুঝলাম মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া কি সম্পন্ন? মাইটোকন্ড্রিয়া আদিকোষীয় সম্পন্ন। মাইটোকন্ড্রিয়া কি সম্পন্ন? আদিকোষীয় সম্পন্ন। আদিকোষীয় সম্পন্ন। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি ডিএনএ না থাকতো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি ডিএনএ না থাকতো, ডিএনএ যদি না থাকতো, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো শ্বসন হইতো না। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হইতো না? শ্বসন হইতো না। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো ডিএনএ যদি না থাকতো, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হইতো না? শ্বসন হইতো না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, ইমোমেস, তসলিমেস, আচ্ছা, রুমানেস, আচ্ছা, রুমা হচ্ছে রূপা, আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া এটুকু পড়ে ফেললাম, এখন আমরা হাইলাইট করে নেই, বইয়ের মধ্যে হাইলাইট করে ফেলবো, বইয়ের মধ্যে জাস্ট হাইলাইট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, জ্বর কমছে? আচ্ছা, আবরণী দেখেন, আমরা তো জানি এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুইটা আবরণী ছিল, তাই না? দুইটা আবরণী ছিল। তাহলে আমরা বলছিলাম যে কোষের যে কোনো আবরণী বা ঝিল্লির মধ্যে মেইনলি বেসিক হিসেবে লিপোপ্রোটিন বা ফসফোলিপিড থাকে, একমাত্র কোরোপ্লাস্ট ব্যতিক্রম। কোরোপ্লাস্টের মধ্যে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, ঠিক আছে? তাহলে এই যে লিপোপ্রোটিন বাই লেয়ার, বাই মানে হচ্ছে দুই, লেয়ার মানে হচ্ছে স্তর, দুইটা স্তর আছে। জাস্ট এইটা এখানে জানেন, ঠিক আছে? জাস্ট এইটুকু এখানে জানেন, এইটুকু আঁকায় রাখেন। তারপর প্রকোষ্ঠ থেকে যেটা আঁকাবেন, ম্যাট্রিক্সটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার তরল, ম্যাট্রিক্সটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে জেলিন যে পদার্থ, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ক্রিস্টি বা প্রবর্তক, ঠিক আছে? ক্রিস্টি বা প্রবর্তক খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টি বা প্রবর্তক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, ভেতরের মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ, ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। এটাকে কি বলে? ক্রিস্টি বলে। ক্রিস্টি বলে। যেভাবে মনে রাখবেন, আমি যেটুকু আঁকাই নিয়ে সেইটুকু আঁকায় রাখেন জাস্ট। কিভাবে মনে রাখবেন? ভ ভেতরের মেমব্রেন, এই ভ হচ্ছে ভেতরে, এই ভ হচ্ছে ভাঁজ। ভেতরের মেমব্রেন ভেতরে ভাঁজ হয়ে কি তৈরি করে? ক্রিস্টি। কি তৈরি করে? কৃষ্টি তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দেখেন। তারপর সামনের দিকে আঁকান অক্সিসোম, খুবই গুরুত্বপূর্ণ। অক্সিসোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায় থাকে। মাইটোকন্ড্রিয়ায় থাকে। যেটুকু আঁকাইতেছে এইটুকু আঁকায় রাখেন, যেটুকু আঁকাইতেছি হাইলাইট করতেছি সেটুকু আঁকায় রাখেন। আমি তো সব পড়ায় দিছি, সব পড়ায় ফেলছি অলরেডি, তাই না? দেখেন, এটিপি সিনথেসিস এবং ইটিসি আছে, এটাও দেখাই দিলাম কিভাবে আছে। এটিপি সিনথেসিস কিভাবে আছে, ঠিক আছে? এবং এটার মধ্যে কি আছে? নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম আছে। সেই রাইবোজোমটা কত এস? 70 এস। যেহেতু রাইবোজোম 70 এস, সেহেতু এটা কি কোষীয় সম্পন্ন? আদিকোষীয় সম্পন্ন। কি কোষীয় সম্পন্ন?
আদিকোষীয় সম্পন্ন, ঠিক আছে। আচ্ছা, ইনার মেমব্রেনটা ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে ফেলে ওয়াহিদ। এই যে ধরেন এটা আউটার মেমব্রেন, ধরেন এটা আউটার মেমব্রেন, ঠিক আছে, আর ধরেন এটা ইনার মেমব্রেন, ধরেন এটা ইনার মেমব্রেন। শুরুতে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এরকম থাকে, তারপর কি হয়, তারপর ইনার মেমব্রেনটাই ভাঁজ হয়, ইনার মেমব্রেনটাই ভাঁজ হয়ে ভিতরের দিকে ক্রিস্টি তৈরি করে ফেলে, বুঝছেন? এই যে এই ভাঁজটাই ক্রিস্টি, এটা ইনার মেমব্রেনটাই ক্রিস্টি তৈরি করে, ঠিক আছে। এই ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় সম্ভব, মানে কোষী মানে হচ্ছে অ্যাটিপির সাথে। আচ্ছা দেখেন, কার্বনের স্কেলেটনের ব্যাপার আছে মিনহাজ সিদ্দিকী, কার্বন কঙ্কালের ব্যাপার আছে, কার্বনের যোজনীর ব্যাপার আছে। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা আঁকান। আমি খুব ফাস্ট যাচ্ছি এখন, আপনারা কি বুঝতে পারতেছেন? মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 35-65% প্রোটিন, লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড, ভিটামিন ই, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকার এনজাইম, কোএনজাইম আছে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড থাকে, ঠিক আছে। এটা আঁকায় নেন, বিশেষ ফসফোলিপিড থাকে, আঁকায় নেন। এইটুকু আঁকাইতে পারতেছেন? আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। আমি 10 সেকেন্ড টাইম দিলাম আপনাদেরকে। আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। 10 সেকেন্ড টাইম দিলাম আমি আপনাদের। দেখেন, ওকে ডান। খুঁজে পায় না আরাফাত, নতুন বই বাবা, নতুন বই সব আছে। আমি নতুন বইটা হুবহু তুলে স্লাইড বানাইছি। মাইটোকন্ড্রিয়ার কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল, ঠিক আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ মাইটোকন্ড্রিয়ার কাজ। আমি আগে হাইলাইট করতেছি, তারপর বুঝাই দিচ্ছি, যদিও সব পড়ায় ফেলছি অলরেডি। কোষের যাবতীয় শক্তি উৎপাদন, ঠিক আছে, শ্বসনের জন্য এনজাইম কোএনজাইম ধারণ, ঠিক আছে, শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরিলেশন, ঠিক আছে। আচ্ছা, নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করা, ঠিক আছে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। আচ্ছা, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে, শুনেন আমি বলি, এই পয়েন্টটা হচ্ছে এটা, যদি শুধু প্রশ্ন আসে প্রোটিন সংশ্লেষ করে কে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে শুধু প্রোটিন সংশ্লেষ করে কে, আনসার হবে রাইবোজোম। শুধু প্রোটিন সংশ্লেষ করে কে, আনসার হবে রাইবোজোম, ঠিক আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিভাগ দুইটা একসাথে কে করে, তাহলে আনসার হবে মাইটোকন্ড্রিয়া। উইথাউট ডিএনএ রেসপিরেশন কেন হয় না? আচ্ছা বলবো, অসুবিধা নাই। দেখেন, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা। দেখেন, এই বাদবাকি এখানে যে পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই আপনাকে পড়তে হবে। এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখেন, সবগুলো পয়েন্টই পড়তে হবে, কিন্তু সবগুলো মনে নাও থাকতে পারে। কিন্তু এই যে পয়েন্টগুলো আছে, যেগুলো আমি হাইলাইট করে দিছি, দেখেন এখানে মোট 11টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 11টা থেকে 7টা আমি হাইলাইট করে দিছি। এই 7টা অবশ্যই আপনাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, শুনেন। কোষের মৃত্যু দুইভাবে হইতে পারে। কোষের মৃত্যু কয়ভাবে হইতে পারে? কোষের মৃত্যু দুইভাবে হইতে পারে, জেনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে আসছে অনেকবার। একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে কি নেক্রোসিস। নেক্রোসিসের প্রথম অক্ষর কি? এন। নিউট্রিশনের প্রথম অক্ষর কি? এন। নিউট্রিশন মানে কি? পুষ্টি। যদি পুষ্টির অভাবে কোষের মৃত্যু ঘটে, তখন তাকে বলি আমরা নেক্রোসিস, তখন তাকে আমরা কি বলি? ম্যাক্রোসিস, ঠিক আছে। আর কোষের আরেকটা মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস। এটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। ওই যে বলে না যে হায়াত আছে যতদিন বাঁচবো ততদিন, মানে সেল প্রোগ্রাম ডেথ বা কোষের স্বাভাবিক মৃত্যুকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস বলি। খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার মেডিকেলে আসছে। এক্সট্রা জিনিস এখান থেকে দেখে রাখেন, এটা অনেকবার মেডিকেলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা অনেকবার মেডিকেলে আসছে, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবেই, আমরা তারপর সামনের দিকে চলে যাব, ঠিক আছে। এইটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? 16 সালের বইয়ে 6টা আছে খালি। বাবা, আপনার তো 16 সালের বইয়ে 6টা আছে, আমি কি করব বলেন? আমার তো নতুন বই ভরাইতে হবে, তাই না? আচ্ছা দেখেন, আমরা সামনের দিকে যাই। মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে মিউটেশন ঘটতে পারে।
সেই মিউটেশনে, আচ্ছা মিউটেশন কি এখানে লিখে রাখেন, মিউটেশন কি আপনাকে বুঝেন না, মিউটেশন কি লেখেন, সাডেন এন্ড পার্মানেন্ট চেঞ্জ, সাডেন এন্ড পার্মানেন্ট, পার্মানেন্ট এটা বইয়ের মধ্যে নাই, লিখে নেন, পার্মানেন্ট চেঞ্জ ইন বেস সিকোয়েন্স অফ ডিএনএ, বেস সিকোয়েন্স অফ ডিএনএ, বেস সিকোয়েন্স অফ ডিএনএ, ঠিক আছে। ডিএনএ এর যে বেস সিকোয়েন্স গুলো আছে, ডিএনএ এর মধ্যে কি কি বেস সিকোয়েন্স আছে বলেন তো, ডিএনএ এর মধ্যে কি কি বেস সিকোয়েন্স আছে বলেন তো, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এডেনিন, থাইমিন ডাবল বন্ড, সাইটোসিন, গুয়ানিন কি ট্রিপল বন্ড, ঠিক আছে। এই ডিএনএ এর যে বেস সিকোয়েন্স আছে, এই বেস সিকোয়েন্সের মধ্যে হুট করে সাডেনলি আকস্মিকভাবে একটা স্থায়ী পরিবর্তন হয়ে যাবে, তাহলে সাডেন এন্ড পার্মানেন্ট চেঞ্জ ইন বেস সিকোয়েন্স অফ ডিএনএ, এটাই হচ্ছে মিউটেশন, ঠিক আছে। তাহলে নতুন প্রকরণ তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, মিউটেশনের বাংলা মনে হয় পরিব্যক্তি, আমি ভুলে গেছি যদিও, মিউটেশনের বাংলা মোস্ট প্রবাবলি পরিব্যক্তি। দেখেন এই মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এর মধ্যে মিউটেশন হইতে পারে, এটা বিভিন্ন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বা অসুখ তৈরি করতে পারে, ঠিক আছে। আচ্ছা সামিন, আমি কি খুব ফাস্ট যাচ্ছি আজকে, কি আমি খুব ফাস্ট পড়াচ্ছি? আচ্ছা, এই মানে মোট 100টা ডিসঅর্ডার বা অসুখ হইতে পারে, এর মধ্যে পার্কিনসন আছে, আলঝেইমার আছে, টাইপ 1 ডায়াবেটিস আছে, মনে রাখবেন টাইপ 2 ডায়াবেটিস কিন্তু নাই, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু নাই, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, এটা এমসিকিউতে আসবে যে কোনটা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে রিলেটেড। এন্ডোসিম্বায়ন্ট, এন্ডোসিম্বায়ন্ট আমি আগেই পড়ায় ফেলছি। এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো মানে কি ভিতরে, ভিতরে। সিম্বায়ন্ট শব্দটা আসছে সিম্বায়োসিস থেকে, সিম্বায়োসিস থেকে, মনে করে দেখেন আপনারা 9-10 পড়ছেন, সিম্বায়োসিস থেকে, সিম্বায়োসিস, সিম্বায়োসিস থেকে আসছে, কই থেকে আসছে, সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে কি একসাথে সহাবস্থান, সহাবস্থান, সিম্বায়োসিস মানে কি সহাবস্থান বা একসাথে থাকা, একসাথে থাকা। ধরলাম এটা একটা সেল বা কোষ, ধরলাম এটা একটা সেল বা কোষ, এই সেল বা কোষের মধ্যে, এই সেল বা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট দুইজনে একসাথে থাকবে, দুইজনে একসাথে থাকবে এবং একে অপরকে হেল্প করবে, কেউ কারো ক্ষতি করবে না, কেউ কারো ক্ষতি করবে না, ঠিক আছে। এই যে একসাথে থাকতেছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট যদি কোষের মধ্যে থাকে, যদি কোষের মধ্যে থাকে, ঠিক আছে, তার মানে তখন এটা কি আদি কোষ হবে নাকি প্রকৃত কোষ হবে? প্রকৃত কোষ হবে, কারণ আদি কোষের মধ্যে শুধু কি থাকে বা প্রোক্যারিওটে শুধু কি থাকে, রাইবোজোম থাকে। যেহেতু এই কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টও আছে, মাইটোকন্ড্রিয়াও আছে, সেহেতু এটা একটা কি ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। তাহলে কোনো ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষের মধ্যে যখন মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একসাথে থেকে এন্ডোফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কোনো জীবাণু ধ্বংস করে এবং একে অপরকে হেল্প করে, তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে বলি আমরা এন্ডোসিম্বায়োসিস, এটাকে আমরা কি বলি, এন্ডোসিম্বায়োসিস। মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন এবং অন্তর্গঠনের সাথে সম্পর্ক। শুনেন, বাইরের যা কিছু থাকবে, ধরেন এটা একটা কোষ, কোষের এটা ধরেন বাইরের আবরণ, আর ধরেন এটা হচ্ছে ভেতরের আবরণ। তাহলে বাইরের আবরণ, বাইরের আবরণ মূলত বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করবে। তাহলে বাইরের আবরণটা হচ্ছে প্রোটেক্টিভ, বাইরের আবরণটা কি প্রোটেকশন দেয়, কি দেয়, প্রোটেকশন দেয়। আর যদি কোনো কাজ করতে চাই, যদি আমরা কোনো কাজ করতে চাই, তাহলে আলটিমেটলি এই কাজগুলো হয় ভিতরের মেমব্রেনে, কাজগুলো কি হয় ভিতরের মেমব্রেনে। তাহলে বাইরের মেমব্রেনটা হচ্ছে রক্ষণাত্মক, বাইরের মেমব্রেনটি কি, বাইরের মেমব্রেনটা হচ্ছে রক্ষণাত্মক। আর ভেতরের মেমব্রেনে যেহেতু কাজ হয়, ভেতরের মেমব্রেনটা কি, ভেতরের মেমব্রেনটা হচ্ছে কর্মধায়ক, ভেতরের মেমব্রেনটা কি কর্মধায়ক, ভেতরের মেমব্রেন বা ভেতরের ঝিল্লি হচ্ছে কর্মধায়ক। তাহলে যে বিক্রিয়াগুলো ঘটে, ক্রেবস চক্র সহ যাবতীয় যা কিছু সবকিছু হচ্ছে ভেতরের মেমব্রেনে, ঠিক আছে। আর বাইরের মেমব্রেন আঘাত থেকে রক্ষা করে, বাইরের মেমব্রেনটা হচ্ছে রক্ষণাত্মক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা মিম আমরা দেখি এখানে, ঠিক আছে। মিমটা দেখেন, অ্যাকচুয়ালি বুঝেন কিনা কিছু। হোয়াট গিভস পিপল পাওয়ার, হোয়াট গিভস পিপল পাওয়ার, মানি, স্ট্যাটাস or mitochondria? What gives people power? What money, status নাকি মাইটোকন্ড্রিয়া? কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এই বুঝছেন, বুঝছেন সবাই? আমরা কুইজে চলে যাই, হারি আপ। কুইজ 3 এর আনসার কি হবে? এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি। দেখেন কারেন্সি মানে কি, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, ঠিক আছে। এনার্জি মানে কি, আপনারা এভাবে আনসার দিবেন, 3 এর আনসার হচ্ছে খ বা 3 এর আনসার বি, এভাবে আনসার দিবেন, 3 এর আনসার হচ্ছে বি, এভাবে আনসার দিবেন। এনার্জি কারেন্সি, এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে শক্তি।
তাহলে কোষের শক্তি মুদ্রা কাকে বলা হয়? শক্তি মুদ্রা বলা হয় এটিপিকে। কাকে বলা হয়? এটিপিকে বলা হয়। এটিপি কে তৈরি করে? মাইটোকন্ড্রিয়া। তাহলে বরিশাল বোর্ড 2019 সালে যে এমসিকিউ আসছে, এই বরিশাল বোর্ডের কে কে আছেন শাউট আউট দিয়েন তো এখানে, যে আমি বরিশাল বোর্ডের। আচ্ছা, সায়েদা শামিমা, শারাফাতুল্লাহ, রুহি রহমান, তাসনিয়া রহমান নুবা, ভেরি গুড। মেহজাব ইনসারা, ভেরি গুড। আচ্ছা, এই কুইজ 4 এর আনসার কি হবে? কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায়? কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায় বলেন আমাকে, কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায়? অক্সিসোম। অক্সিসোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে আসছে 2019-20 সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেগুলো পড়তেছি এগুলো থেকে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়েও আসতেছে, আবার বোর্ড পরীক্ষাও আসতেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা যদি মানে এখন থেকে এভাবে পড়াশোনা করি তাহলে আলটিমেটলি আমাদের বোর্ড পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমরা কোথাও কিন্তু আটকাবো না। ঠিক আছে, তাহলে অক্সিজেন দেখা যায় কোথায়? মাইটোকন্ড্রিয়া। 4 এর আনসার কি? 4 এর আনসার হচ্ছে এ। 4 এর আনসার হচ্ছে এ। 4 এর আনসার কি? 4 এর এ। রুবাইদা দিলওয়ার এরিন, ওয়াহিদ ইবনে কাউসার, ভেরি গুড। নাজিফা কাউসার, ভেরি গুড। 4 এর আনসার হচ্ছে এ। তাহলে কুইজ 5, কুইজ 5 এটা আসছে কোথায়? ডেন্টালে, বিডিএস পরীক্ষায় আসছে, ডেন্টালে 19 সালে আসছে। কোষের শক্তি উৎপাদনকারী, শক্তি উৎপাদন কে করে? রাইবোজোম। রাইবোজোম তো হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, আচ্ছা, গোলগি অ্যাপারাটাস হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। গোলগি অ্যাপারাটাস কি? কোষের ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। ঠিক আছে, ট্রাফিক পুলিশ বা প্যাকেজিং সেন্টার। আর কোরোপ্লাস্ট কি? কোরোপ্লাস্ট হচ্ছে কোষের রান্নাঘর। কোরোপ্লাস্ট হচ্ছে কোষের রান্নাঘর। এই রান্নাঘরে কি উৎপন্ন হয়? খাদ্য উৎপন্ন হয় না? রান্নাঘরে কি উৎপন্ন হয়? খাদ্য উৎপন্ন হয়। তাহলে কোষের খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয়। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সবুজ পাতায় ঘটে। পাতা কেন সবুজ হয়? এখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কে ধারণ করে? কোরোপ্লাস্ট ধারণ করে। দ্যাটস ইট। আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে আনসার। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদনকারী। 5 এর আনসার হচ্ছে এ, ভেরি গুড। 5 এর আনসার হচ্ছে এ, ভেরি গুড, ভেরি গুড। আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই, কুইজ 6। কুইজ 6, ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? মেডিকেল ভর্তি পরীক্ষায় 2012 সালে আসছে। তার মানে আমরা দেখলাম আমরা যা পড়তেছি এখান থেকে মেডিকেলের প্রশ্ন কমন পড়বে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন পড়বে, বোর্ড প্রশ্ন কমন পড়বে। সুতরাং আপনাদের কাজটা হচ্ছে জাস্ট পড়াশোনা করা। ঠিক আছে, পেনিক না হয়ে পড়াশোনা করা, ভয় না পাওয়া, প্রবলেমটা ফেস করা। যত বেশি প্রবলেম ফেস করবেন প্রবলেম সলভ করার সম্ভাবনা তত বাড়বে। ঠিক আছে, আর একটা করে প্রবলেম সলভ করা মানে হচ্ছে ডোপামিন হ্রাস। ঠিক আছে, দেখেন দেখেন আমরা এইদিকে দেখি, ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায়। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, কুইজ 6, 6 এর আনসার হচ্ছে এ। 6 এর আনসার কি? এ। ঠিক আছে, আচ্ছা 7, এই 7টা খুবই গুরুত্বপূর্ণ। কুইজ 7টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেলে আসছে। কোন কোষাঙ্গে ডিএনএ থাকে? আচ্ছা, একটা টেকনিক দিয়ে মনে রাখেন, সিএমবি। সিএমবি, এই সিএমবি দিয়ে বুঝাবে যাদের নিজস্ব ডিএনএ আছে, যাদের কি আছে? নিজস্ব ডিএনএ আছে। এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আবার আসবে, এই প্রশ্ন আবার আসবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ব্যাখ্যাটা আমি দিতেছি এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। কাদের নিজস্ব ডিএনএ আছে কিভাবে মনে রাখবেন? এই যে সি, এক সি থেকে হচ্ছে ক্রোমোজোম, এক সি থেকে কি? ক্রোমোজোম, ক্রোমোজোম। আরেক সি থেকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেক সি থেকে কি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আরেক সি থেকে কি? কোরোপ্লাস্ট। এই যে এম, এই এম থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এম থেকে কি? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আর এই বি, বি থেকে হচ্ছে ভাইরাস, বি থেকে কি? ভাইরাস। আমরা জানি ভাইরাসের কেন্দ্রে কি থাকে? ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, আর বাইরে থাকে হচ্ছে প্রোটিন। বাইরে কি থাকে? প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে যে ভাইরাসে ডিএনএ থাকে সেই ভাইরাসে আরএনএ থাকে না, যে ভাইরাসে আরএনএ থাকে সেই ভাইরাসে ডিএনএ থাকে না। তার মানে ভাইরাসেও ডিএনএ থাকতে পারে। তাহলে নিজস্ব ডিএনএ কার কার আছে? সিএমবি, ক্রোমোজোম, কোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, ভাইরাস। আমি টোটাল বইয়েরটা এখানে একবার দিয়ে দিলাম, মেডিকেলে এটা আবার আসবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা সবাই একবার কমেন্টে সিএমবি এর পূর্ণরূপটা দিয়ে দেন। সিএমবি যাদের নিজস্ব ডিএনএ আছে, মনে রাখার টেকনিক দিয়ে দিলাম আমি, মনে রাখার টেকনিক দিয়ে দিলাম। রুবাইদা দিলওয়ার এরিন, উম্মে রুহান রাহি, নাজিফা কাউসার, স্বপ্নিল ভট্ট, নুসরাত ইশা, ইসরাত জাহান নওশিন, ভেরি গুড। 7 এর আনসার হচ্ছে সি। 7 এর আনসার কি? 7 এর আনসার হচ্ছে সি। তারপরের প্রশ্ন, নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি? ঠিক আছে, বি মানে ভাইরাস বাবা, বি মানে হচ্ছে ভাইরাস, বি মানে হচ্ছে ভাইরাস, ভাইরাস লিখে দিছি তো আমি এখানে। আচ্ছা দেখেন, এই যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি কোথায়? মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি কোথায়? আমি কিন্তু এটা পড়াইছি আপনাদের। মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি কোথায়? মাইটোকন্ড্রিয়ার ডেন্টালে আসছে, যকৃৎ বা লিভারের সেলে, যকৃৎ বা লিভারের সেলে বা হেপাটোসাইটে, বা হেপাটোসাইটে বেশি। ঠিক আছে, চোখে না, পাকস্থলীতেও না, ত্বকেও না। এটা পড়াইছি তাই না? এটা পড়াইছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা 8 এর আনসার হবে বি। কুইজ 8 এর আনসার কি? কুইজ 8 এর আনসার হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের চলে আসছি আমরা প্লাস্টিডে। কিসে চলে আসছি? প্লাস্টিডে। এই প্লাস্টিড আজকে শেষ করি নাকি বলেন? সবাই থাকতে পারবেন না প্লাস্টিড পড়াইলে? আচ্ছা তাহলে আমরা প্লাস্টিডে চলে যাই। আগে হাইলাইট করেন, আগে হাইলাইট করেন যেটা পরীক্ষায় আসবে।
যেটা পরীক্ষায় আসবে। স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত না সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড, ঠিক আছে। এটা মেডিকেলে আসছে, ঠিক আছে, এটা মেডিকেলে আসছে। এখানে লেখেন মেডিকেল, এখানে লেখেন সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড, মেডিকেল লেখেন মেডিকেল, এটা মেডিকেলে আসছে, আবারও আসবে, ইম্পর্টেন্ট। তারপরে দেন, তারপরে হচ্ছে এটা হাইলাইট করেন, এটাও মেডিকেলে আসছে, আবারও আসবে। ছত্রাক ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ও প্রাণীকোষে প্লাস্টিড নাই, ঠিক আছে। তো প্লাস্টিড যে ছত্রাকে নাই এটা অনেকবার আসছে মেডিকেলে, প্লাস্টিড যে ছত্রাকে নাই এটা অনেকবার মেডিকেলে আসছে, ঠিক আছে। তো এটাও মেডিকেলে আসছে, ঠিক আছে, এটাও মেডিকেলে আসছে। আর এই যে পরের লাইনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে। নীলাভ সবুজ শৈবালের আরেক নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের আরেক নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের এই যে এই লাইনটা লাগবে, ঠিক আছে। নীলাভ সবুজ শৈবালের যে থাইলাম মানে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আছে, সেই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে, ঠিক আছে। কি সৃষ্টি করে? থাইলাকয়েড সৃষ্টি করে। এবং সেই থাইলাকয়েড কি ধারণ করে? ক্লোরোফিল ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, সাজিদ ইবনে আসাদ, এটা যখন 4 নাম্বার পড়াই তখন পড়াবো। আচ্ছা, আপনারা অনেকে এই লাইনটা বুঝেন নাই যে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ কি। আচ্ছা, তো এটা একটু বুঝার চেষ্টা করতে হবে, আমি বুঝাই দিব। আগে এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন, তারপর আমি বুঝাই দিব। স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন, তারপর আমি বুঝাই দিব। হারি আপ, 10 সেকেন্ড টাইম দিলাম আমি আপনাদের। দেখেন, আমরা তারপর সামনের দিকে যাই। আচ্ছা, সামনের দিকে গিয়ে এটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে, দেখেন, আমরা ধরে নিলাম এটা একটা সেল বা কোষ, এই কোষের ভিতরে যে তরল আছে, সেই তরলের নাম কি? এই কোষের ভিতরে যে তরল আছে সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। সেই তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম নিজে একটা অঙ্গ, কি? অঙ্গ বা অর্গান, ঠিক আছে। এখন এই সাইটোপ্লাজম নামক অঙ্গের মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, এই সাইটোপ্লাজম আলবিবস, এই প্রশ্নের আনসার পরে বাবা। এখন দেখেন, এটা এতটা ইম্পর্টেন্ট না, আমরা যার কারণে মানে টেক্সটের পড়ার আগে শেষ করতেছি আর কি। দেখেন, জাস্ট এটা আপনি জেনে রাখেন যে এটা হয় না, কেন হয় না পরে বলবো। দেখেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই সাইটোপ্লাজম তরল, ঠিক আছে, সাইটোসলও বলা যায়, একজন অতি উচ্চশিক্ষিত মানুষজন সাইটোসল বলছে, ঠিক আছে, মেনে নিলাম। এই যে এখানে মাইটোকন্ড্রিয়া আছে, কি আছে? মাইটোকন্ড্রিয়া কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে বেশি আছে। এই ধরনের এখানে কোরোপ্লাস্ট আছে, কি আছে? কোরোপ্লাস্ট আছে বা প্লাস্টিড আছে, ঠিক আছে। এই ধরনের এখানে রাইবোজোম আছে, কি আছে? রাইবোজোম আছে। ধরেন এইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। ধরেন এখানে কোষ কঙ্কাল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ছোট ছোট যে অংশগুলো আছে, এদেরকে আমরা কি বলতেছি? এই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলতেছি বলেন তো? এই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি অঙ্গাণু। কি বলতেছি? অঙ্গাণু। অঙ্গযুগ অণু। অণু মানে কি? ছোট অংশ। অণু মানে হচ্ছে ছোট অংশ। কার ছোট অংশ? অঙ্গের ছোট অংশ। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণু মানে সাইটোপ্লাজমের মধ্যে তাহলে অঙ্গের কি? ছোট অংশ। তাহলে অঙ্গের ছোট অংশ হইলে অঙ্গাণুকে আমরা কি বলতে পারি? ক্ষুদ্রাঙ্গ বলতে পারি না? ক্ষুদ্রাঙ্গ বলতে পারি। কি বলতে পারি? ক্ষুদ্রাঙ্গ বলতে পারি। এখন তাহলে সাইটোপ্লাজম নামক অঙ্গের মধ্যে অনেকগুলা ক্ষুদ্রাঙ্গ আছে বা তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে। যেমন প্লাস্টিড একটা ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্রাঙ্গ সাইটোপ্লাজমের, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমের একটা ক্ষুদ্রাঙ্গ বা ক্ষুদ্র অংশ, রাইবোজোম সাইটোপ্লাজমের একটা ক্ষুদ্রাঙ্গ বা ক্ষুদ্র অংশ। এখন এই ক্ষুদ্র অঙ্গ সাইটোপ্লাজমের ক্ষুদ্র অঙ্গের মধ্যে, সাইটোপ্লাজমের ক্ষুদ্রাঙ্গ অঙ্গের মধ্যে, এই ক্ষুদ্র অঙ্গের মধ্যে কোনটা সবচেয়ে বড়? এই প্লাস্টিড হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ বা সর্ববৃহৎ ক্ষুদ্র অংশ কোনটা? সর্ববৃহৎ ক্ষুদ্র অংশ হচ্ছে এই যে প্লাস্টিড। এখন বুঝছেন কিনা বলেন? দেখেন, এই প্লাস্টিডগুলোকে সাইটোপ্লাজম নিজে একটা অঙ্গ, সাইটোপ্লাজম অঙ্গাণু না বাবা। আচ্ছা, এই প্লাস্টিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। কোন শব্দের মধ্যে লিউকো শব্দটা আসছে লিউকোস থেকে। কই থেকে? লিউকোস মানে হচ্ছে বর্ণহীন। তাহলে যে প্লাস্টিড বর্ণহীন বা সাদাটে তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা লিউকোপ্লাস্ট। এই ছকটা ইম্পর্টেন্ট, এই ছক থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, লিখে রাখেন। শিওর
শিওর শর্ট এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবেই, বোর্ডেও আসবে, মেডিকেলেও আসবে, বোর্ডেও আসবে, মেডিকেলেও আসবে, বোর্ডেও আসবে, মেডিকেলেও আসবে, বোর্ডেও আসবে, মেডিকেলেও আসবে, ঠিক আছে, বোর্ডেও আসবে, মেডিকেলেও আসবে, এই ছক থেকে প্রশ্ন আসবেই, এই ছক থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, তারপর দেখেন ক্রোম, কোন শব্দের মধ্যে যদি ক্রোম থাকে, কোন শব্দের মধ্যে যদি ক্রোম থাকে, ক্রোম শব্দের মানে হচ্ছে রং, ক্রোম শব্দের মানে কি রং। এই গুগল ক্রোমের মধ্যে, গুগল ক্রোমের লোগোর মধ্যে দেখবেন অনেকগুলো রং আছে, কি আছে, গুগল ক্রোমের লোগোর মধ্যে অনেকগুলো কি আছে, রং আছে। তাহলে ক্রোম মানে হচ্ছে রং, তাহলে যেই প্লাস্টিক রঙিন, যেই প্লাস্টিক রঙিন তাকে আমরা কি বলি, ক্রোমোপ্লাস্ট। যে প্লাস্টিক রঙিন তাকে আমরা কি বলি, ক্রোমোপ্লাস্ট, কি বলি, ক্রোমোপ্লাস্ট। আর যে প্লাস্টিক সবুজ, যে প্লাস্টিক সবুজ, যে প্লাস্টিক সবুজ তাকে আমরা কি বলি, তাকে বলি আমরা ক্লোরোপ্লাস্ট, কি বলি, ক্লোরোপ্লাস্ট। যে প্লাস্টিক সবুজ তাকে আমরা কি বলি, ক্লোরোপ্লাস্ট, তাকে আমরা কি বলি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি সবুজ, কেন সবুজ, কারণ এখানে কি আছে, এখানে ক্লোরোফিল আছে, কি আছে, ক্লোরোফিল আছে, কি আছে, ক্লোরোফিল আছে, কি আছে, ক্লোরোফিল আছে, কি আছে, ক্লোরোফিল আছে, বুঝছেন, বুঝছেন। আচ্ছা, এখন দেখেন এই যে ক্রোমোপ্লাস্টটা কেন রঙিন হয়, এই ক্রোমোপ্লাস্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে রোডোপ্লাস্ট, যেটা হচ্ছে রোডোপ্লাস্ট। দেখেন রোডো শব্দটা আসছে অ্যাকচুয়ালি রেড থেকে, কই থেকে, রেড থেকে, রেড মানে কি লাল, তাহলে রোডোপ্লাস্টের কালারটা কি হবে, লাল হবে, কি হবে, লাল হবে, কি হবে, লাল হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর দেখেন ফিওপ্লাস্ট, যেটা ফিওপ্লাস্ট সেটা হবে বাদামি, সেটা কি হবে, বাদামি। জেন্থোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি থাকে জেন্থোফিল, কি থাকে, জেন্থোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি থাকে জেন্থোফিল, কি থাকে, জেন্থোফিল, জেন্থোফিল। এই জেন্থোফিলের কারণে কোনো কিছু হলুদ হয়, কি হয়, হলুদ হয়। এই যে এটা মেডিকেলে আসছে, এটা মেডিকেলে আসছে, জেন্থোফিলের কারণে কোনো কিছু কি হয়, হলুদ হয়, কি হয়, হলুদ হয়। তাহলে যেখানে জেন্থোফিল থাকে সেটাকে বলি আমরা জেন্থোপ্লাস্ট, কি বলি, জেন্থোপ্লাস্ট। এই যে দেখেন কেরোটিনোপ্লাস্ট, এই যে কেরোটিনোপ্লাস্ট, কেরোটিনোপ্লাস্ট, এই যে কেরোটিনোপ্লাস্ট, তার মানে এখানে যে কেরোটিন আছে, এখানে যে কেরোটিন আছে তাকে বলি আমরা বিটা কেরোটিন, কি বলি, বিটা কেরোটিন, বিটা কেরোটিন। এই বিটা কেরোটিন, এই বিটা কেরোটিনের কারণে, কেরোটিনের কারণে কোনো কিছু কি হয়, কমলা হয়, কি হয়, কমলা হয়। এই বিটা কেরোটিনের উদাহরণ কি, গাজর, বিটা কেরোটিনের উদাহরণ কি, গাজর, ঠিক আছে। এইটাও মেডিকেলে আসছে, এইটাও মেডিকেলে আসছে, ঠিক আছে। গাজরের, গাজরটা কি কমলা কালার না, গাজরটা কি কমলা কালার না, গাজরটা কমলা কালার না, ঠিক আছে। এই আপনারা কি হচ্ছে, মানে আমি কি খুব মানে হচ্ছে স্পিডে যাচ্ছি, পড়া কি ধরতে পারতেছেন, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট কালারফুল, কি কি কারণে কালারফুল, এই যে জেন্থোফিল থাকলে হলুদ হয়, কেরোটিন থাকলে কমলা হয়, কেরোটিন থাকলে কি হয়, কমলা হয়, কেরোটিন থাকলে কি হয়, কমলা হয়, ঠিক আছে। আচ্ছা, গাজর, গাজরের মধ্যে আপনারা কি পড়া ধরতে পারতেছেন, আপনারা কি পড়া ধরতে পারতেছেন কিনা আমাকে জানায়েন। আমি একটু স্পিডে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে, পড়া যদি না ধরতে পারেন আমাকে জানায়েন। কেরোটিনের কারণে কি হয়, কমলা হয়, কেরোটিনের কারণে কি হয়, কমলা হয়, কেরোটিনের কারণে কি হয়, কমলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবং আমি বলি শুনেন, এই যে এই তিনটা পয়েন্ট আমি দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, 16 সালে একবার, 17 সালে একবার, এই দুইবারই আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আসছে। হাইলাইট করে রাখেন, বুঝাই দিতেছে। অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে, স্বেতসার সঞ্চয় করে, এই তিনটাই শিখতে হবে, এই তিনটা এখান থেকে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই এলিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে, কি সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে, স্নেহ পদার্থ সঞ্চয় করে। আমি বুঝাই দিব, আগে হাইলাইট করেন বাঁকান, আগে হাইলাইট করেন বাঁকান, এই তিনটাই মেডিকেলে আসছে। আমি যখন প্রথমবার 16 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আসছিল যে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে, এটাও মেডিকেলে আসছে। আমি যখন দ্বিতীয়বার 17 সালে পরীক্ষা দিয়েছি তখনও আসছে এলিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে, এটাও মেডিকেলে আসছে, ঠিক আছে। তাহলে এই ছকটাই খুব ইম্পর্টেন্ট, এই ছক থেকে অবশ্যই জিনিসপত্র শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিলাম 10 সেকেন্ড, স্ক্রিনশট নেন। 10, 9, 8, 7, 5, 6, 4, 3, 2, 1, 0। ওকে ফাইন, আই থিঙ্ক ইটস গুড টু গো। স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে বা বইয়ের মধ্যে লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, কমেন্টে ডান লেখেন, কমেন্টে ডান লেখেন। স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, ঠিক আছে। আচ্ছা, ওকে গিয়াসউদ্দিন ডান, ওকে। আমি অনেকটা টাইম দিচ্ছি আপনাদের। আচ্ছা, ওকে দেখেন এখন এই যে লিউকোপ্লাস্ট সম্পর্কে আপনারা সব পড়ে ফেলছেন অলরেডি। আচ্ছা, এই লিউকোপ্লাস্টের একটা উদাহরণ দিই আগে আমি। লিউকোপ্লাস্ট এরা বর্ণহীন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। অবস্থান, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আগে হাইলাইট করেন, এইটুকু আগে হাইলাইট করেন। আচ্ছা, এইটুকু আগে হাইলাইট করেন, এইটুকু আগে হাইলাইট করেন। এখান থেকে শুনুন, আপনারা জিএসটির নাম শুনছেন, জিএসটির নাম শুনছেন, জিএসটি। জিএসটি মানে হচ্ছে ওই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় না, সেখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেখানে একটা প্রশ্ন আসছিল, সেখানে একটা প্রশ্ন আসছিল। এই টেকনিকটা, এই প্রশ্নটা আপনারা জানেন কিন্তু একটু বুঝতে হবে, ব্যাপারটা একটু বুঝেন। ধরেন আপনার বাসার সামনে একটা স্কুলের মাঠ আছে, আপনার বাসার সামনে একটা স্কুলের মাঠ আছে, তাহলে এটা হচ্ছে আপনার বাসার সামনে সেই স্কুলের মাঠ, স্কুলের মাঠ, স্কুলের মাঠ।
তাহলে এখানে ধরেন এরকম সবুজ ঘাস আছে, এখানে ধরেন এরকম সবুজ ঘাস আছে, এখানে সবুজ ঘাস আছে এরকম, ঠিক আছে। এখন এই সবুজ ঘাসের মধ্যে আপনার বাসার মধ্যে ধরেন একটা বিল্ডিং বানানো হবে। কি বানানো হবে? বিল্ডিং বানানো হবে। তাহলে সেই বিল্ডিং বানানোর জন্য কিছু ইট এনে সেই বাসার ঘাসের উপর রাখা হইলো, কিছু ইট এনে সেই বাসার ঘাসের উপর রাখা হইলো, ঠিক আছে। এখন 15 দিন পর, ঠিক আছে, 15 দিন পর যদি আপনি আবার সেই মানে ইটটা তুলেন, 15 দিন পর যদি আপনি ইটটা তুলেন, তাহলে কিরকম দেখবেন বলেন তো? 15 দিন পর ইট তুললে দেখবেন যে এই সবুজ ঘাসগুলো কি হয়ে গেছে, এই সবুজ ঘাসগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে না? সবুজ ঘাসগুলো কি হয়ে গেছে? সবুজ ঘাসগুলো এরকম ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে। এরকম ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে। এরকম কি হয়ে গেছে? ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে। কিরকম হয়ে গেছে? এরকম ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে, ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেছে। তাহলে 15 দিন আগে যখন হচ্ছে এখানে আলটিমেটলি এই ঘাস সবুজ ছিল, তখন এখানে কি ছিল? ক্লোরোফিল ছিল বা কোরোপ্লাস্ট ছিল। কি ছিল? ক্লোরোফিল ছিল বা কোরোপ্লাস্ট ছিল। এবং আপনি এই যে এখানে সূর্যের আলো কিন্তু তখন সবুজ ঘাসের উপর পড়তো, সবুজ ঘাসের উপর এসে পড়তো সূর্যের আলো। যখন আপনি এখানে ইট দিয়ে দিলেন, তখন কি সূর্যের আলো আর ঘাসের মধ্যে পৌঁছাইতে পারে নাই। তখন আলটিমেটলি এটা কি হয়ে গেছে? এরকম বর্ণহীন হয়ে গেছে বা লিউকোপ্লাস্ট হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে বা লিউকোপ্লাস্ট হয়ে গেছে। এখন ধরেন আপনি ইট সরাই দেওয়ার পর এটা যে বাদামি ফ্যাকাশে হয়ে গেছে, এখন আপনি আবার এখানে পানি দিবেন, এখানে ধরেন আপনি আবার পানি দিবেন, সূর্যের আলো পড়বে, এই ঘাস আবার সজীব হয়ে যাবে না, তাহলে আমরা দেখলাম সূর্যের আলো না পৌঁছাইলে কোরোপ্লাস্ট কিসে রূপান্তরিত হতে পারে? লিউকোপ্লাস্টে। আর সূর্যের আলো পৌঁছাইলে লিউকোপ্লাস্ট কিসে পরিণত হতে পারে? কোরোপ্লাস্টে। এই যে জিনিসটা, এটা পরীক্ষায় আসবে। রওশন তাবাসসুমের মাথা ঘোরাইতেছে, ওর মাথার মধ্যে কেউ পানি ঢালেন। আচ্ছা, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী, ইলায়োপ্লাস্ট তেল বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী, এলিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী, এর আরেক নাম প্রোটিনোপ্লাস্ট। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবেই, শিওর শট। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবেই, এই তিনটা থেকে যে কোনো একটা মেডিকেলে আসবে। এখন আপনি কিভাবে মনে রাখবেন? আমি বলি কিভাবে মনে রাখবেন, আমি বলে দিচ্ছি। এই তেল চর্বি দেখতে কিরকম? সাধারণত হলুদ না? তেল চর্বি দেখতে সাধারণত কিরকম? হলুদ। কিরকম? হলুদ ইংরেজি কি বলেন তো? হলুদ ইংরেজি কি? ইয়োলো। হলুদ ইংরেজি কি? ইয়োলো। আচ্ছা, ইয়োলো থেকে ইলায়োপ্লাস্ট। হলুদ ইংরেজি কি? হলুদ ইংরেজি হচ্ছে ইয়োলো। ইয়োলো ইলায়োপ্লাস্ট অনেকটা মিলে না? ইয়োলো ইলায়োপ্লাস্ট অনেকটা মিলতেছে কিনা? তাহলে তেল চর্বি দেখতে কি? হলুদ। ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট কি এক? নাজিয়া নাহিয়ান। বাবা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা অঙ্গাণু, সেই অঙ্গাণুর ভিতরে একটা বর্ণকণিকা থাকে, সেই বর্ণকণিকার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলটা ধারণ করে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। দেখেন, অনেকে বলতেছি ইয়োলো কি? আরে গাধার দল, রামছাগলের দল, একটু বোঝার চেষ্টা কর। এই যে তেল চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে কে? ইলায়োপ্লাস্ট। তেল চর্বীয় খাদ্যকে সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট, ঠিক আছে। এটা মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখার টেকনিকটা আমি দিতেছি, বুঝছেন? কিভাবে মনে রাখবেন? এত জিনিস তো মনে রাখাটা কষ্টকর, তাই না? আমি মনে রাখার একটা টেকনিক দিতেছি আপনারে। তেল বা চর্বি দেখতে সাধারণত কিরকম হয়? হলুদ হয়। কি হয়? হলুদ হয়। হলুদ ইংরেজি কি? ইয়োলো। তাহলে ইয়োলো শব্দটা কার সাথে মিলে? ইলায়োর সাথে মিলে। ইলায়ো। তাহলে ইলায়োপ্লাস্ট, এভাবে মনে রাখবেন। ইলায়োপ্লাস্ট। বুঝছেন? এখন বুঝছেন? এরপর দেখেন, স্টার্চ বা শ্বেতসারকে ভাঙলে দুইটা একক পাওয়া যায়। অ্যামাইলুজ পাওয়া যায়। আমরা যে ভাত খাই না, সেই ভাতের মধ্যে কি থাকে? ভাতের মধ্যে কি থাকে? অ্যামাইলুজ থাকে, অ্যামাইলোপেকটিন থাকে। কি থাকে? অ্যামাইলুজ থাকে, অ্যামাইলোপেকটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যামাইলুজ থাকে আর অ্যামাইলোপেকটিন থাকে। তারপর তাহলে অ্যামাইলুজকে ভাঙলে কোন এনজাইম লাগবে? আসিফ। নামের শেষে এজ লাগাই দিলে কি হয়ে যায়? এনজাইম। তাহলে অ্যামাইলুজকে ভাঙলে কোন এনজাইম লাগবে? অ্যামাইলেজ লাগবে। কি লাগবে? অ্যামাইলেজ লাগবে, বুঝছেন? তাহলে স্টার্চ বা শ্বেতসারের মধ্যে কি আছে? আছে অ্যামাইলুজ, অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোপেকটিন এইটাকে যে সঞ্চয় করবে তাকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে। বুঝছেন কি বলছি?
বুঝছেন? আমি আবার বলতেছি, আমরা যে ভাত খাই, আমরা কার্বোহাইড্রেট বিক্রিয়ার মধ্যে পড়ছিলাম না, অ্যামাইলুজকে অ্যামাইলেজ ভাঙতে অ্যামাইলেজ নামের এনজাইম। তাহলে অ্যামাইলেজ কাকে ভাঙে? অ্যামাইলুজকে ভাঙে, অ্যামাইলুজকে ভাঙে। এই ভাতের মধ্যে অ্যামাইলুজ থাকে, ঠিক আছে, ঠিক আছে, অ্যামাইলুজ থাকে, কি থাকে? অ্যামাইলুজ থাকে, ঠিক আছে। এই অ্যামাইলুজ অ্যাকচুয়ালি কার মধ্যে থাকে? ভাতের মধ্যে। ভাতের মধ্যে স্টার্চ বা শ্বেতসার, ভাতের যে রাসায়নিক উপাদানটা সেটা কি? স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে, স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে। আচ্ছা, তো স্টার্চ বা শ্বেতসার অ্যামাইলুজ, অ্যামাইলোপেকটিন, দুইটা একক থাকে। অ্যামাইলো নামের আগে আছে না, অ্যামাইলো, অ্যামাইলো। তাহলে অ্যামাইলুজ, অ্যামাইলোপেকটিন কে সঞ্চয় করবে? অ্যামাইলোপ্লাস্ট করবে, ঠিক আছে। আর একটা রইলো, আর তাহলে দেখেন আপনি চর্বিও, স্নেহ বা চর্বিও পাইলেন, শর্করাও পাইলেন, স্টার্চ শ্বেতসার, বাকি রইলো কে? বাকি রইলো প্রোটিন, বাকি রইলো কে? প্রোটিন। প্রোটিন কে এলিউরোপ্লাস্ট সঞ্চয় করবে, এই কারণে তার আরেক নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। এই তিনটা থেকে যে কোনো একটা মেডিকেলে আসবে, এই তিনটা থেকে যে কোনো একটা মেডিকেলে আসবে, ঠিক আছে। এই তিনটা থেকে যে কোনো একটা মেডিকেলে আসবে, এই তিনটা থেকে যে কোনো একটা মেডিকেলে আসবে। আমরা তারপর সামনের দিকে চলে যাব। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখা। ক্রোমোপ্লাস্টে চলে আসছি আমরা। ক্রোমোপ্লাস্টের সবকিছু আমরা অলরেডি পারি, পড়ে ফেলছি। ক্রোমোপ্লাস্টের সবকিছু আমরা অলরেডি পড়ে ফেলছি। রঙিন প্লাস্টিড, রঙিন প্লাস্টিড, কেরোটিন কমলা লাল, কেরোটিন কমলা লাল, জেন্থোফিল হলুদ, অলরেডি আমরা পড়ে ফেলছি, অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো যেসব অঙ্গ, উদ্ভিদের যেসব অঙ্গ রঙিন, ঠিক আছে, উদ্ভিদের যেসব অঙ্গ রঙিন, ঠিক আছে, সেই সব অঙ্গের মধ্যে থাকে, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল ইত্যাদি। আমার ক্লাস করার পর কি করবেন আমি বলি, আমি যখন বই আঁকাই দিতেছি, বইয়ের মধ্যে আঁকাই ফেলবেন, বইয়ের মধ্যে আঁকাই ফেলবেন যেগুলো আঁকাই দিতেছি, তারপর বইয়ের লাইনগুলো রিডিং করবেন, তাইলেই হবে। দেখবেন আমার কথা আপনার সব চোখের সামনে ভাসতেছে, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। আচ্ছা, তো এটার কাজটা অ্যাকচুয়ালি কি দেখেন, যেটা মূলত বেশি রঙিন, রংচং, ঠিক আছে, ওই রঙিন জিনিসের প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি থাকে, তাই না? আকর্ষণ একটু বেশি থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই যে একটা ফুল বা পাতা যদি রঙিন হয়, একটা ফুল বা পাতা যদি রঙিন হয়, তাহলে আলটিমেটলি কীটপতঙ্গ সেই রঙিন ফুল বা পাতার প্রতি আকৃষ্ট হবে না? রঙিন ফুলের প্রতি আকৃষ্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম পাতা রঙিন হইলে কীটপতঙ্গ আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে এটা পরাগায়নে সহায়তা করে। কিসে সহায়তা করে? পরাগায়নে সহায়তা করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে আমি ব্যাপারটা বুঝাই বলি। এত বুঝে কি করবেন বলেন? এত বুঝে কি করবেন? ধরেন এটা একটা ঘাস, এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ, এটা আরেকটা গাছ, ধরেন এটা আরেকটা গাছ, এটা আরেকটা গাছ। এই গাছের মধ্যে ধরেন একটা ফুল আছে, একটা ফুল আছে, এই যে একটা ফুল আছে, এই গাছের মধ্যে একটা ফুল আছে, একটা ফুল আছে। এটা ধরেন একটা মৌমাছি বা প্রজাপতি, এটা ধরেন একটা মৌমাছি বা একটা প্রজাপতি, এটা ধরেন একটা মৌমাছি বা একটা প্রজাপতি, ঠিক আছে। এই প্রজাপতি রঙিন ফুল দেখে একবার এই ফুলের কাছে যাবে, একবার এই ফুলের কাছে যাবে। এই ফুলের কাছে গেলে এই ফুলের রেণু এই প্রজাপতির গায়ের মধ্যে লেগে যাবে না? এই ফুলের রেণু এই প্রজাপতির গায়ের মধ্যে লেগে যাবে না? লেগে যাবে না? লেগে যাবে। এই প্রজাপতিটা এই ফুল থেকে আবার যাবে এই ফুলের কাছে, এই ফুলের কাছে, এই ফুলেরও তো রেণু আছে, এই ফুলের রেণু আর এই ফুলের রেণু দুইটা একসাথে হয়ে তখন পরাগায়ন হয়ে যাবে এখানে, বুঝছেন? ব্যাপারটা এমন আর কি অনেকটা, ঠিক আছে। আমরা পড়াশোনায় ফেরত আসি। এরপর আসেন ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ফুলের পাপড়ি রঙিন হওয়ার কারণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, মেডিকেলে আসছে। ফুলের পাপড়ির বৈচিত্র্যপূর্ণ রং হওয়ার পিছনে কিছু কণিকা দায়ী, এন্থোসায়ানিন, বিটাসায়ানিন, এন্থোসায়ানিন আর বিটাসায়ানিন, ঠিক আছে। এইটা মেডিকেলে আসছে একবার, এটা একবার মেডিকেলে আসছে, ঠিক আছে। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই যে ফুলের রং বিভিন্ন কালার হইতেছে, কেন হইতেছে? এর পিছনে কিন্তু কোষরসের যে হচ্ছে কি বলে এটাকে, ঠিক আছে, এই যে ব্যাপারটা হচ্ছে এটা, পিএইচ এর একটা ভূমিকা আছে। এখন অনেকে আমাকে বলবে ভাই পিএইচ কি বলেন, তখন তাদের জন্য তো আমার হচ্ছে পিএইচ কি। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের, আপনারা কেমিস্ট্রিতে এগুলো পড়বেন, এগুলো আমার কাজ না, এগুলো বায়োলজির কাজ না, ঠিক আছে। তারপরে বলে দিতেছি কি আর করা, গাদার দল, রামছাগলের দল। পিএইচ ধরেন লগের যে হচ্ছে ঋণাত্মক লগারিদমের, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানটাকে আমরা কি বলি? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানকে বলি আমরা পিএইচ। পিএইচ এর একটা স্কেল আছে, পিএইচ এর একটা কি আছে? স্কেল আছে। সেই স্কেলটা 0 থেকে শুরু হয়, 14 তে গিয়ে শেষ হয়, 14 তে গিয়ে শেষ। মিড পয়েন্ট কত? 7। 0 আর 14 এর মধ্যে পয়েন্ট কত? 7, ঠিক আছে। তাহলে এই 7টা হচ্ছে নিউট্রাল পিএইচ। 7টা কি পিএইচ? নিউট্রাল পিএইচ। 7 এর থেকে যদি মান কম হয়, 7 এর থেকে যদি মান কম হয় পিএইচ এর, তাহলে এটা অ্যাসিড, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাসিড। 7 এর থেকে যদি মান বেশি হয়, তখন এটাকে বলতে পারি আমরা ক্ষার। কি বলতে পারি? ক্ষার। কি বলতে পারি? ক্ষার। এখন কোষ্ঠসের পিএইচ, কোষ্ঠসের পিএইচ যদি দেখেন, কোষ্ঠসের পিএইচ যদি ক্ষারীয় হয়, কোষ্ঠসের পিএইচ যদি ক্ষারীয় হয়, ফুলের রং হবে নীল। ফুলের রং হবে কি? নীল। কোষ্ঠঙের পিএইচ যদি অ্যাসিড হয়, তখন ফুলের রং হবে লাল। আর পিএইচ যদি নিউট্রাল হয়, পিএইচ যদি নিউট্রাল হয়, তাহলে ফুলের রং হবে বেগুনি রং বা কালচে নীল। বেগুনি রং বা কালচে নীল, বেগুনি রং বা কালচে নীল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? সবগুলা একটা অতি উন্নত প্রজাতির রামছাগল, দেখেন এটাও ক্লিয়ার। দেখেন এরপর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কি বলি?
সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কোরোপ্লাস্ট বলি, এটা অলরেডি আমরা পারি। কোরোপ্লাস্ট পড়তে আমাদের 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে। এখানে কি কি থাকে, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এইগুলা বেশি থাকে, কেরোটিন এবং জেন্থোফিল কম থাকে। ক্লোরোফিল এবং জেন্থোফিল কি থাকে, কম থাকে, কি থাকে, কম থাকে, ঠিক আছে। আচ্ছা, তো একজন ভদ্রলোকের নাম এখানে পড়তে হবে, বিজ্ঞানী শিম্পার। বিজ্ঞানী শিম্পার কি করছিল, উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করছিল এবং এটা কি নাম দিছিল, কি নাম দিছিল, কোরোপ্লাস্ট। কোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। কোরোপ্লাস্টকে কি বলা হয়, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। এই যে শেষের 2 লাইন, এই যে শেষের 2 লাইন, এটুকু খুব ইম্পর্টেন্ট। শক্তি, আপনারা যেটা কনফিউশন বাজায় দিবেন, আমি বলি, শক্তি তৈরির অঙ্গাণু, ঠিক আছে, শক্তি তৈরির অঙ্গাণু, ঠিক আছে। শক্তি তৈরির অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শক্তি তৈরির অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে কোরোপ্লাস্ট, ঠিক আছে। শক্তি রূপান্তরের অঙ্গাণু কি, কোরোপ্লাস্ট, ঠিক আছে। শক্তি রূপান্তরের অঙ্গাণু কোরোপ্লাস্ট। এটা যদি কনফিউশন না হয়, ভুল যেতে নয়, সবাই আমার সাথে সাথে 5 বার বলেন। শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায়, শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া, আর শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে কোরোপ্লাস্ট। বুঝাই দিব আমি, কেন অসুবিধা নাই। দেখেন, কোরোপ্লাস্ট প্রতি কোষে কতগুলো থাকে, প্রতি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা থাকে, 10 থেকে 40টা থাকে। এই আকৃতিটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে। একটু পড়তে একটু কষ্ট হবে, একটু মানে হচ্ছে পড়তে কষ্ট হবে। দেখেন, পেয়াল আকৃতি, ক্ল্যামাইডোমোনাস, এগুলো বিভিন্ন শৈবাল, এগুলো বিভিন্ন কি শৈবাল। এই শৈবালের কোরোপ্লাস্ট পেয়ালা আকৃতির, কি আকৃতির, পেয়ালা আকৃতির, কি আকৃতির, পেয়ালা আকৃতির, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সর্পিলাকার স্পাইরোগাইরা, জালিকাকার ওডিগোনিয়াম, তারকাকার জিগনেমা, ফিতা বা আংটি আকৃতির হচ্ছে বা গার্ডল আকৃতির হচ্ছে ইউলোথ্রিক্স, গোলাকার হচ্ছে পিথোফোরা। এই যে এটা মেডিকেলে আসছিল, এটা মেডিকেলে আসছিল যে ইউলোথিক্সের কোরোপ্লাস্টের আকৃতি কি, ফিতা আকৃতির বা গার্ডল আকৃতির বা বেল্ট আকৃতির, ঠিক আছে। এই ক্লেমাইডোমোনাসেরটা বোর্ড পরীক্ষায় আসছিল, এই যে জিগনেমা তারকা আকৃতির, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছিল, এই আকৃতিগুলো একটু মুখস্থ করতে হবে, কোন কোরোপ্লাস্টের আকৃতি, ঠিক আছে। আচ্ছা, আকারগুলো লাগবে না, এটা একটু স্ক্রিনশট নেন, তারপর কমেন্টে ডান লেখেন। এই আকৃতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মুখস্থ করতে হবে। এখান থেকে এমসিকিউ কমন পড়বে, ঠিক আছে। কোন কোরোপ্লাস্টের আকৃতি কি, ঠিক আছে। আচ্ছা, আর 5 মিনিট পরে আমরা ছুটি দিয়ে দিব, 9:40 ইনশাল্লাহ শেষ করে ফেলবো, 9:40 এটা কমেন্টে আঁকায় নেন। তারপর আমরা কোরোপ্লাস্ট নিজেদের মতো করে পড়ি, পড়তেছি। একটু স্পিডে যাব, দেখেন ধরতে পারেন কিনা, এই কোরোপ্লাস্টের মধ্যে কোনো আবরণী আছে নাকি নাই বলেন তো, কোরোপ্লাস্টের মধ্যে কোনো আবরণী আছে নাকি নাই, আছে। কোরোপ্লাস্টের মধ্যে অবশ্যই আবরণী আছে। তাহলে এটা হচ্ছে কোরোপ্লাস্টের বাইরের আবরণী, এই যে ধরেন এটা হচ্ছে ভিতরের আবরণী, বাইরের আবরণী, ভিতরের আবরণী। তাহলে কোরোপ্লাস্টের মধ্যে কি আছে, 1 নম্বরে আছে আবরণী, এখন দেখেন বোঝার চেষ্টা করেন, এই কোরোপ্লাস্টের ভিতরে যে তরল আছে, কোরোপ্লাস্টের ভিতরেও কি আছে, তরল আছে। তাহলে কোরোপ্লাস্টের এই তরলকে আমরা কি বলতেছি, আমরা স্ট্রোমা, কোরোপ্লাস্টের এই তরলকে আমরা কি বলতেছি, স্ট্রোমা। এই কোরোপ্লাস্টের তরলের মধ্যে এই যে এরকম থলে আকৃতির, কি আকৃতির, থলে আকৃতির একটা একক আছে, সেই থলে আকৃতির এককটাকে বলতেছি আমরা থাইলাকয়েড, থাইলাকয়েড। তাহলে ধরেন এটা একটা থাইলাকয়েড, এটা হচ্ছে আরেকটা থাইলাকয়েড, এটা হচ্ছে ধরেন আরেকটা থাইলাকয়েড। এখন একটা থাইলাকয়েড যখন আরেকটা থাইলাকয়েডের উপর পতিত হয়, তখন দেখেন এখানে একটা চক্র তৈরি হয়েছে। এই যে চক্রটা, এটাকে আমরা কি বলতেছি, গ্রানাম চক্র, বুঝার চেষ্টা করেন। আমি আবারও রিপিট করতেছি, ঠিক আছে। বুঝার চেষ্টা করেন। এই যে এটা একটা থলে, এই থলের নাম হচ্ছে থাইলাকয়েড, এটা একটা থলে, এই থলের নাম হচ্ছে থাইলাকয়েড। একটা সিঙ্গেল ইউনিট, তার নাম থাইলাকয়েড, এটার উপর আরেকটা থাইলাকয়েড পড়ছে, তাহলে এখানে একটা চক্র হয়ে গেছে না। এই চক্রটা, এই টোটালটার নাম হচ্ছে গ্রানাম, গ্রানাম। তাহলে গ্রানাম কি নিয়ে গঠিত, থাইলাকয়েড নিয়ে গঠিত, থাইলাকয়েড নিয়ে গঠিত। বুঝছেন কি বলছি? এখন বোঝার চেষ্টা করেন। এই যে ধরেন এখান থেকে সূর্য আছে, কে আছে, সূর্য আছে। শালক সংশ্লেষণের পর্যায় কয়টা, পর্যায় হচ্ছে 2টা। পর্যায় কয়টা, 2টা। একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়,
এই শালক সংশ্লেষণের যে আলোক পর্যায়ে আছে, যে আলোক পর্যায়ে আছে, এটা থাইলাকয়েডে ঘটে। কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে। কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে। আর শালক সংশ্লেষণের যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, অন্ধকার পর্যায়ে আছে, সেটা কোথায় ঘটে? সেটা হচ্ছে স্ট্রোমাতে ঘটে। এই কোরোপ্লাস্টের তরলের মধ্যে ঘটে, স্ট্রোমাতে ঘটে। এই আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে কি হয় জানেন? এই আলোক নিরপেক্ষ পর্যায়ের মাধ্যমে কার্বনের বিজারণ ঘটে। কার্বনের কি ঘটে? কার্বনের বিজারণ ঘটে। কার্বনের কি ঘটে? বিজারণ ঘটে। কার্বনের বিজারণ মূলত 3টা চক্রের মাধ্যমে ঘটে। কয়টা চক্রের মাধ্যমে ঘটে? 3টা চক্রের মাধ্যমে ঘটে। একটা হচ্ছে C3 চক্র, মনে করে দেখেন, আপনারা পড়ছেন এগুলো 9-10-এ। C3 চক্র, আরেকটা হচ্ছে C4 চক্র, আরেকটা হচ্ছে ক্যাম প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ক্যাম প্রক্রিয়া। এই জিনিসগুলোর মাধ্যমে এখানে গ্লুকোজ তৈরি হয়। কি তৈরি হয়? গ্লুকোজ বা শর্করা তৈরি হয়। গ্লুকোজ বা শর্করা তৈরি হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে C3 চক্র কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। কার্বন বিজারণ কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। C4 চক্র কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। ক্যাম প্রক্রিয়া কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। শর্করা বা গ্লুকোজ তৈরি কোথায় হয়? স্ট্রোমাতে হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। কিন্তু আলোক পর্যায়ে কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে বা গ্রানামে ঘটে। বুঝছেন? ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? আমি 9-10-এর পড়াটা পড়াই ফেলছি। 9-10-এর পড়াটা পড়াই ফেলছি। এটা ক্লিয়ার কিনা বলেন? যদি কেউ না বুঝে থাকেন 10 মিনিট টেনে দেখেন, তাইলেই বুঝবেন। আচ্ছা, এখন আমরা বইটা আঁকায় ফেলি। আসেন, বইটা আঁকায় ফেলি। বইটা আঁকায় ফেলি। ক্লিয়ার কিনা আমাকে বলেন, ক্লিয়ার কিনা বলেন। এখন আমরা বইটা আঁকায় ফেলবো। আসেন। উৎপত্তি, উৎপত্তি, উৎপত্তি আগের কোরোপ্লাস্ট থেকে, ঠিক আছে? আগের কোরোপ্লাস্ট থেকে উৎপত্তি ঘটে। এই জিনিসটা একটু রাখেন, এই জিনিসটা একটু জেনে রাখেন। কিছুদিন সূর্যালোক না পেলে কোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট পরিণত হতে পারে। বুঝছেন সবাই? ক্লিয়ার? ওকে, ফাইন, গুড টু নো দ্যাট। আপনারা তো অতি উচ্চ শিক্ষিত, বুঝাইলি বুঝে ফেলেন। দেখেন, এই যে বাইরের দিকের মেমব্রেন, এটা বাইরের দিকের মেমব্রেন। তারপর এটা কি? এটা ভিতরের দিকের মেমব্রেন। এগুলো আমরা অলরেডি সব পড়ে ফেলছি। এই যে বাইরের দিকের মেমব্রেন, এই যে ভিতরের দিকের মেমব্রেন। ভিতরের যে তরলটা আছে, ভিতরে যে তরলটা আছে সেটা স্ট্রোমা। স্ট্রোমা। এই যে একটা ইউনিট থাইলাকয়েড, একটা ইউনিটের নাম কি? থাইলাকয়েড। এই যে অনেকগুলো, একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একসাথে হয়েছে, তখন তার নাম কি হয়ে গেছে? গ্রানাম। দেখেন, এই যে একটা থাইলাকয়েড আর একটা থাইলাকয়েড একটা নল দিয়া যুক্ত, একটা নল দিয়া যুক্ত, সেই নলের নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। সেই নলের নাম কি? স্ট্রোমা ল্যামেলি। সেই নলের নাম কি? স্ট্রোমা ল্যামেলি। দেখেন, বোঝার চেষ্টা করেন। যেখানে একটা ছবি আছে, এই যে এটা থাইলাকয়েডের কি? বাইরের মেমব্রেন। এটা থাইলাকয়েডের কি? বাইরের মেমব্রেন, আউটার মেমব্রেন। এই যে এটা থাইলাকয়েডের কি? এটা থাইলাকয়েডের ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন। থাইলাকয়েড না, সরি, এটা কোরোপ্লাস্ট। সরি, এটা কোরোপ্লাস্ট, ঠিক আছে? এই যে এটা কোরোপ্লাস্টের বাইরের মেমব্রেন, এটা কোরোপ্লাস্টের বাইরের মেমব্রেন। এটা কোরোপ্লাস্টের কি? এটা কোরোপ্লাস্টের ভিতরের মেমব্রেন। এটা কোরোপ্লাস্টের কি? ভিতরের মেমব্রেন, ঠিক আছে? আর এই যে এখানে থলে আকৃতির কিছু একক আছে। থলে আকৃতির কিছু একক আছে। এই যে থলে আকৃতির যে এককটা আছে তার নাম থাইলাকয়েড। তার নাম কি? থাইলাকয়েড। তার নাম কি? থাইলাকয়েড। দেখেন, একটা থাইলাকয়েড আর একটা থাইলাকয়েডের উপর যখন পতিত হয়েছে, একটা থাইলাকয়েড যখন একটা থাইলাকয়েডের উপর পতিত হয়েছে, যেখানে যে চক্রটা হয়েছে, এই চক্রটার নাম কি? এই চক্রটার নাম হচ্ছে গ্রানাম। এই চক্রটার নাম কি? গ্রানাম। তাহলে দেখেন, এই যে একটা গ্রানাম চাকতি, এই যে আরেকটা গ্রানাম চাকতি, এই যে আরেকটা গ্রানাম চাকতি, দেখেন একটা গ্রানাম চাকতি আর একটা গ্রানাম চাকতির সাথে একটা নল দিয়া যুক্ত। সেই নলের নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। সেই চলের নাম কি? সেই তলের নাম হচ্ছে, সেই নলের নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। সেই নলের নাম কি? সেই নলের নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে? তারপর দেখেন, এই যে একটা ইউনিট থাইলাকয়েড, একটা ইউনিট থাইলাকয়েড, একটা ইউনিট থাইলাকয়েড। এই যে দেখেন, থাইলাকয়েডকে কেটে দিচ্ছে, থাইলাকয়েডের দুইটা মেমব্রেন আছে। এই যে দেখেন, এটা হচ্ছে থাইলাকয়েডের বাইরের মেমব্রেন আর এটা হচ্ছে থাইলাকয়েডের ভিতরের মেমব্রেন, ঠিক আছে? আর এই যে থাইলাকয়েড যে চাকতিটা বানাইছে তার নাম কি? তার নাম হচ্ছে গ্রানাম। তার নাম কি? গ্রানাম। থাইলাকয়েড এবং গ্রানাম নিয়ে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কিনা বলেন, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা চক্তি থাইলাকয়েড, একটা চক্তি থাইলাকয়েড, একটা চক্তির উপর আরেকটা চক্তি, আরেকটা চক্তি থাইলাকয়েডের কি হয়ে গেছে? গ্রানাম হয়ে গেছে। একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যে নল দিয়া যুক্ত তার নাম স্ট্রোমা ল্যামেলি। তার নাম কি? স্ট্রোমা ল্যামেলি। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, কোরোপ্লাস্টের ভৌত গঠন। কোরোপ্লাস্ট এখন হাইলাইট করেন জাস্ট। আবরণী ঝিল্লি, আবরণী ঝিল্লি। কোরোপ্লাস্টের মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এটি ব্যতিক্রমধর্মী গঠন। আমরা সাধারণত জানি কি? সাধারণত কোষের ঝিল্লিতে কি থাকে? ফসফোলিপিড থাকে বা লিপোপ্রোটিন থাকে। ফসফোলিপিড বা মেইনলি লিপোপ্রোটিন থাকে। কিন্তু কোরোপ্লাস্টের মধ্যে ফসফোলিপিড বা লিপোপ্রোটিনের পরিবর্তে অন্য একটা উপাদান থাকে, তার নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। তার নাম কি? গ্লাইকোসিল গ্লিসারাইড। আর থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কি ঘটে? আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। কি ঘটে? আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। এই দুটো এখান থেকে হাইলাইট করেন, এই দুটো এখান থেকে হাইলাইট করেন, ঠিক আছে? এই দুটো এখান থেকে হাইলাইট করেন। 10 সেকেন্ড টাইম দিলাম। 10, 8, 9, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ওকে, ফাইন। তারপর আমরা সামনের দিকে যাই। স্ট্রোমা বা ম্যাট্রিক্স। কোরোপ্লাস্টের যে তরল সেটার নাম কি? স্ট্রোমা। সেটার নাম কি? স্ট্রোমা। তাহলে এই যে
কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদনের যে প্রক্রিয়া C3C4 চক্র, এটা কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। এটা কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। এখানে 70S রাইবোজোম থাকে আর নিজস্ব কি থাকে? ডিএনএ থাকে। নিজস্ব কি থাকে? ডিএনএ থাকে। এইটুকু হাইলাইট করেন, এইটুকু হাইলাইট করেন, এইটুকু হাইলাইট করেন। এই কার্বন বিজারণ কোন প্রক্রিয়ায় ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়ে। কোন প্রক্রিয়ায়? আলোক নিরপেক্ষ পর্যায়ে। এখানে আলোক নিরপেক্ষ লেখা রাখেন, আলোক নিরপেক্ষ লেখা রাখেন। এবং এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। এগুলা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকেই ক্লিয়ার না, তারপরে ছুটির জন্য বলবে ক্লিয়ার। হতে পারে জিহাদুল, আপনি ক্লিয়ার কিনা দেখেন, আপনারটা নিজে বলেন। আপনি ক্লিয়ার থাকলে সব ক্লিয়ার। নিজে ভালো তো জগৎ ভালো। থাইলাকয়েড এবং গ্রানা। স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির কি থাকে? থাইলাকয়েড থাকে। কি থাকে? থাইলাকয়েড থাকে। থাইলাকয়েড থাকে, ঠিক আছে? ওয়েট এক মিনিট। থাইলাকয়েড থাকে। এবং এই থাইলাকয়েড একটার উপর আর একটা সজ্জিত হয়ে, থাইলাকয়েড একটার উপর আর একটা সজ্জিত হয়ে স্তূপের মতো থাকে। এটাকে আমরা কি বলি? গ্রানাম। কি বলি? গ্রানাম। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কি একটা গ্রানাম গঠন করে। একটা গ্রানাম গঠন করে, ঠিক আছে? একটা গ্রানাম গঠন করে। আর প্রতিটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা এরকম গ্রানাম থাকে, ঠিক আছে? এটা আমি পড়াই দিছি অলরেডি, এটা আমি অলরেডি পড়াই দিছি। আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। এই যে এটা একটা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা থাইলাকয়েড আছে, একটা থাইলাকয়েড আছে, ধরেন একটা থাইলাকয়েড আছে। এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড, 10 থেকে 100টা থাইলাকয়েড একসাথে মিলে কি করবে? গ্রানাম বানাবে। কি বানাবে? গ্রানাম বানাবে। এরকম গ্রানাম ক্লোরোপ্লাস্টে কয়টা আছে? 40টা আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপর আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাই। স্ট্রোমাল এমিলি, যে স্ট্রোমাল এমিলি দিয়ে অ্যাকচুয়ালি কি একটা গ্রানাম চাকতি আর একটা গ্রানাম চাকতির সাথে কি থাকে? যুক্ত থাকে। স্ট্রোমাল এমিলি, এই লাল কলম হয়ে গেছে রে, ওয়েট। স্ট্রোমাল এমিলি দিয়ে একটা স্ট্রোমাল এমিলি দিয়ে আচ্ছা দুটি পাশে, আচ্ছা স্ট্রোমাল এমিলি দিয়ে মিললে যুক্ত থাকে, ঠিক আছে? আচ্ছা ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে। এইগুলো এখান থেকে দেখেন। ওয়েট, এই আমি কিন্তু স্পিডে যাচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন? আমি স্পিডে যাচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা বলেন? ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ আমি আগেই পড়ায় ফেলছি এগুলো, ঠিক আছে? আচ্ছা দেখেন, আচ্ছা ডিএনএ বা রাইবোজোম, ক্লোরোপ্লাস্টের মধ্যেও কিন্তু 70S রাইবোজোম থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যেও কি থাকে? 70S রাইবোজোম থাকে। এই কারণে ক্লোরোপ্লাস্ট কি আদিকোষীয়। এবং দেখেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি ডিএনএ না থাকতো, তাহলে মাইটোকন্ড্রিয়া কি করতে পারতো না? শোষণ করতে পারতো না। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি ডিএনএ না থাকতো, ক্লোরোপ্লাস্ট কি করতে পারতো না? সালোক সংশ্লেষণ করতে পারতো না। কি পারতো না? সালোক সংশ্লেষণ করতে পারতো না, ঠিক আছে? আচ্ছা সবই তো মুখস্থ। কোন রাম ছাগল বলে এটা? তাহলে এইগুলা কে বুঝাইছে? এগুলো এখানে কে বুঝাইছে? মুখস্থ কোনটা না? a + b হোল স্কয়ার সমান সমান যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার মানে কি? ম্যাথের সূত্র মুখস্থ করে এরা ম্যাথ করে আবার বলে যে বায়োলজি মানে মুখস্থ, ঠিক আছে? দেখেন ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন থেকে শুধু আঁকায় আনেন। ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিল এ, 75% ক্লোরোফিল বি থাকে। এটা লাগবে না। সামনের দিকে যান। ক্লোরোপ্লাস্টের কাজ এগুলো পড়ে ফেলবেন এখান থেকে, ঠিক আছে? এগুলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের সহায়তা করে, নেক্সট দিন বুঝাই দিব। ফটোফসফোরিলেশন, আচ্ছা এই চারটা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা 9:40 বেজে গেছে, হ্যাঁ শেষ করে যেতেছি। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের সাদৃশ্য আপনাদের হোমওয়ার্ক নিজেরা করবেন, যদি না বুঝেন আমার জিজ্ঞেস করবেন। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের সাদৃশ্য, দুইটার মধ্যে কি আছে? দুইটার মধ্যে আবরণী আছে। দুইটাই নিজস্ব প্রতিরূপ তৈরি করতে পারে, কারণ দুইটার মধ্যে কি আছে? ডিএনএ আছে। সেই ডিএনএ থেকে আবার ডিএনএ হয় রিপ্লিকেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন প্রক্রিয়ায়। দুইটার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। দুইটার মধ্যে এটিপি উৎপাদন, মানে দেখেন দুইটার মধ্যে নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব কি আছে? ডিএনএ আছে, ঠিক আছে? আচ্ছা একটা শক্তি উৎপন্ন করে আরেকটা শক্তিকে রূপান্তর করে, ঠিক আছে? আচ্ছা এই ক্লাস শেষ, এখন প্র্যাকটিস জাস্ট, এখন প্র্যাকটিস, তারপর ক্লাস শেষ। কুইজ 10 এর আনসার কি? মেডিকেল ভর্তি পরীক্ষা 17 সালে আসছে। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? 10 এর আনসার ডি, ক্লোরোপ্লাস্ট। তারপরের কুইজ 11, প্রোটিনকে সঞ্চয় করে, মেডিকেলে 16 সালে আসছে। ইওলো
হলুদ, হলুদ কোনটা? চর্বি, তাহলে এটা আনসার হবে না। কোরোপ্লাস্ট তো সবুজ, এটা আনসার হবে না। ক্রোমোপ্লাস্ট তো রঙিন, এটা আনসার হবে না। তাহলে এলিউরোপ্লাস্ট। 11 এর আনসার হচ্ছে ডি। 11 এর আনসার হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা, এই কুইজ 12 এটা কোথায় আসছে? ডেন্টালে আসছে 19 সালে। নিচের কোনটি প্লাস্টিকবিহীন, অর্থাৎ কোরোপ্লাস্ট কোনটার মধ্যে নাই? স্পাইরোগারা হচ্ছে একটা শৈবাল। শুনেন, শৈবালে প্রচুর পরিমাণে কোরোপ্লাস্ট আছে। পৃথিবীর শালুক সংশ্লেষণের অধিকাংশটা শৈবাল করে, তাহলে এটাতে কোরোপ্লাস্ট আছে। মশ, এটাতেও কোরোপ্লাস্ট আছে। সাইকাস, নগ্নবীজ উদ্ভিদ, এটাতেও কোরোপ্লাস্ট আছে। কিন্তু এগারিকাস একটা ছত্রাক, এগারিকাস একটা কি ছত্রাক, আর ছত্রাকের মধ্যে কি কোরোপ্লাস্ট নাই। 12 আনসার কি? 12 আনসার হচ্ছে সি। ডেন্টালে আসছে 19 সালে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন 13, ডেন্টাল 20। গাজরের শিকড়ে কোনটা আছে? গাজর কি কালার রে আসিফ? কমলা কালার। কমলার প্রথম অক্ষর কি? ক। কেরোটিনের প্রথম অক্ষর কি? ক। কেরোটিন। তাহলে এটা একটা কমলা, একটা রং না? রংকে ধারণ করে ক্রোমোপ্লাস্ট। তাহলে আনসার কি? 13 আনসার হচ্ছে এ। 13 আনসার হচ্ছে এ, ঠিক আছে। 13 আনসার এ, ভেরি গুড। তারপর হচ্ছে 14, ক্ল্যামাইডোমোনাসের কোরোপ্লাস্ট কেমন? এটা তোর আনসার দিবি। রাজশাহী বোর্ড 17তে আসছে, আমি পড়াই দিছি। এটা তোর আনসার দিবি। ক্ল্যামাইডোমোনাসেরটা পড়তে হবে, তারপর পিথোফোরারটা পড়তে হবে, ইউলোথ্রিক্সেরটা পড়তে হবে। এটার আনসার কি হবে? 13 আনসার কি হবে? 14, থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? থাইলাকয়েড কি মাইটোকন্ড্রিয়াতে থাকে? থাকে না। রাইবোজোমে থাকে? থাকে না। লাইসোজোমে থাকে? থাকে না। কোরোপ্লাস্টে থাকে। ঢাকা বোর্ড 2016তে আসছে। দেখ, ঢাকা বোর্ড 2016তে আসছে, আবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 সালে আসছে। ঢাকা বিশ্ব। আচ্ছা, 14 আনসার কি হবে? 14 আনসার হচ্ছে সি। 14 আনসার হচ্ছে সি। শক্তি রূপান্তরের সাথে কোনটা? কোরোপ্লাস্ট। কুমিল্লা বোর্ড 2016তে আসছে। যদি শক্তি রূপান্তর না এসে প্রশ্ন আসতো শক্তি উৎপন্ন, প্রশ্ন আসতো শক্তি উৎপন্ন, তাহলে আনসার কি হয়ে যেত? তাহলে আনসার হয়ে যেত মাইটোকন্ড্রিয়া। আনসার কি হয়ে যেত? মাইটোকন্ড্রিয়া। কি হয়ে যেত? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে 15 আনসার কি? সি। 15 আনসার কি? সি, ঠিক আছে। আচ্ছা, এই তারপরের আনসার কি বল? 16, নিচের কোনটাতে কোয়ান্টোসোম পাওয়া যায়? কোরোপ্লাস্টে পাওয়া যায়। সিলেট বোর্ড 2019 সালে আসছে, ঠিক আছে। কোয়ান্টোসোম কোরোপ্লাস্টে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আংটি আকৃতি, আংটি বা বেল্ট, আংটি বা বেল্ট বা গার্ডল আকৃতি বা গার্ডল আকৃতির কোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? এই যে ইউলোথ্রিক্সে, ইউলোথ্রিক্সে, ঠিক আছে। 17 আনসার কি? 17 আনসার হচ্ছে ডি। সেন্ট্রিউল থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। এই সবাই পড়া বুঝছেন কিনা আমাকে বলেন। ক্লাস সম্পর্কে কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ, অনুরোধ থাকলে কমেন্টে জানাইতে পারেন, অর এনি ফিডব্যাক। আমি আর 1 মিনিট আপনাদের সাথে যুক্ত আছি আপনাদের হচ্ছে ফিডব্যাকটা দেখার জন্য, ঠিক আছে। ওয়েট, আমি 1 থেকে 2 মিনিট আপনার সাথে যুক্ত আছি। 2 মিনিট না, 1 মিনিটই থাকে আসিফ, নাকি বলিস? অলরেডি মানে হচ্ছে 9:50 বেজে গেছে। হোমওয়ার্ক, HW কোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার চিত্র, পার্থক্য এন্ড গুরুত্ব। এটা সিকিউ আসবে আপনার কলেজের পরীক্ষায়, সিকিউ আসবে এটা থেকে, আপনার কলেজের পরীক্ষায় সিকিউ আসবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সি ইউ এভরিবডি ইন নেক্সট ক্লাস।